আসসালামু আলাইকুম। আপনি কি সাউন্ড শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম স্যার। জি, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আমি সর্বাবস্থা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। এখন বলেন, শুরুতেই 5 মিনিট সময় দেই। লাস্ট ক্লাসের পরে কার কার কোশ্চেন আছে বলেন। সবগুলি ভিডিও তো পেয়ে গেছেন না? স্যার, ভিডিও তো জি জমা স্যার, নাই। ভিডিওটা সব পাইছি। বলেন, কার কি কোশ্চেন আছে স্যার আমার বলেন। একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমার কিছু রিটার্নে একটু সমস্যা হয়েছিল, সেটা হলো যে ইনবোন আর এক্সবোন নিয়ে সয়াবিন তেল। তো ইনবোন্ডের ইয়াগুলো যে বিলিগুলো আসবে এগুলা দিয়ে রিটার্নটা সাবমিট করছিল। এখন এক্সবোন না করলে তো আসলে ওটা ইয়া হয়নি। এখন স্যার আমি অ্যামেন্ডমেন্ট করতে চাচ্ছি। তো গত 5-6 মাসে আহ গত আগস্ট থেকে হুম 5-6 মাস করতে হবে স্যার। 5-6 মাস কি অ্যামেন্ডমেন্ট করতে পারবো এগুলো এগুলো নাম্বারগুলো দিয়ে? অ্যামেন্ড করলে এখন আপনার ওই কর্মকর্তা কি জানে আপনি অ্যামেন্ড করবেন? না, আপনার জানাইনি স্যার, আপনার কাছে প্রথম আপনার কাছেই বললাম এটা। না, এখন কি করতে হবে এখন স্যার? কথা হলো অ্যামেন্ডটা করবেন কি কারণে সেটা বলেন। স্যার যে যে ইনবন্ডের যে লেভেলটি নাম্বারগুলো আছে এক্সবন্ড প্লেস থেকে চেঞ্জ হয়ে যায়। ভাই ইনবন্ড হ্যাঁ, দিয়ে কি পেমেন্ট বুঝাইছেন পেমেন্ট এটা করার বুঝি পরে আমরা, দাঁড়ান চেঞ্জ না, হয়ে যায়। শুনেন শুনেন, আমরা একটু সম্পর্ক স্পষ্ট করি। ইনবন্ড দিয়ে আপনি কি বুঝতে চাইছেন এটা বলেন। যে ইনবন্ড বলতে স্যার যখন এগুলো আছে আমাদের এই আপনার ইয়েকে ঢোকে, কি বলে এটা, বিল অফ এন্ট্রি। তো এসি করে আনার পরে ঢোকে স্যার। জি। পেমেন্টে যখন আসে একটা ইনবন্ডে, আর যখন পেমেন্ট হয়, যখন ডিউটি পেমেন্ট করি তখন এটা ইনবন্ডে করে এটা পেমেন্ট করে নিয়ে আসতাম। তো এখন ওইখানে ইনবন্ড করার পর ইনবন্ড যখন করি তখন তো পেমেন্টের নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। ভাই আমি একটা কথা বলি, যখন ইনবন্ড করি, আপনার কি বন লাইসেন্স আছে? না আমার নাই স্যার, এটা ওই ইনবন্ড যারা করে তাদের বন্ধ লাগে। ওদের কাছ থেকে আমরা একটা আপনারা ইনবন্ড ওনার করি। কথা বুঝছেন, আমি তো বুঝতেছি না। ইনবন্ড, ওই ইনবন্ড উনি কি বুঝাইতে চাইতেছে বলেন, সবাই কি বলেন। হ্যালো বলছি আমি আপনার কথা কিন্তু ক্লিয়ার বুঝতেছি না। আপনি ইনবন্ড দিয়ে কি বুঝতে, আপনার কোম্পানি কি ধরনের কোম্পানি? স্যার, এই সয়াবিন তেল উৎপাদন করে। আচ্ছা দাঁড়ান, সয়াবিন তেল উৎপাদন করেন। আপনার সয়াবিন তেল উৎপাদন করার জন্য কি আনেন? আমরা সিডিএস আনি, সিডিএস। ও, এখন ধরতে পারছি, দাঁড়ান এখন ধরতে পারছি। ওই যে ইয়ার মতো, চিনি শিল্পের হ্যাঁ, মতো, যে আপনারা সুগার জি নিয়ে জি জি আসেন, আইনা ওখানে রাখেন, তারপরে সরকার থেকে জি জি নির্দিষ্ট জি জি পরিমাণ জি। র মেটেরিয়াল, এই যে বুঝতে পারছি। হ্যাঁ, হঠাৎ করে বললে যে, কারণ আমরা তো জানি না যে এই লেভেলের লোক এখানে আছে, কি বলেন, ঠিক না? আপনি এক কাজ করেন, এই প্রশ্নটা এইভাবে না দিয়ে আপনি আমাকে আলাদা ওই যে হোয়াটসঅ্যাপে লেখা দিয়েন। আমি যদি আমাদের স্যার আছে, পরিচিত স্যারদের সাথে আলাপ করে তারপরে বুঝে উত্তরটা দিব, কি বলেন সবাই। আর আমিও তো সর্বজ্ঞানী না। কি বুঝতে পারছে ভাই? ঠিক আছে স্যার, এটা জি স্যার। বুঝতে পারছি স্যার। যেমন ইব্রাহিম স্যারের সাথে খাতির ঠিক আছে, আছে স্যার, ইয়া থ্যাংক স্যারের ইউ। সাথে মাহু স্যারের আপনি প্রশ্নটা বলবে সুন্দর করে, আমি নিজে বুঝবো, বুঝা স্যারের সাথে কনসার্ন করে উত্তর দিব, ঠিক আছে? আমাদের যে ইব্রাহিম স্যার আছে না, বই লেখছে যে কাস্টমসের, আচ্ছা স্যার। হুম, ওই ওদের সাথে কনসার্ন করে, কারণ জি, স্যার যদি বন্ডে ছিল তার উত্তরটা দিব, কারণ ইমরান স্যার, জি জি জি, হ্যাঁ, ইমরান স্যার, জি। ওই বই লাগছে যে, মানে আচ্ছা স্যার, আন্দাজ ঠিক আছে, উত্তর থ্যাংক দেওয়া ইউ। ঠিক হবে না, বুঝছেন? যদি না, নিজের না জানা থাকে আর কি, তাহলে আমার মনে হয় এটা বেস্ট হয়। আপনি একটা জাস্ট বয়স আচ্ছা আকারেই দেন, ইয়া আকারে দেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, ইয়া, আচ্ছা স্যার, হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? 1 মিনিট আছে সময়, স্যার স্যার আমি বলছিলাম যে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ওই আমার স্যার একটা এন্টারপ্রাইজের বিজনেস, হুম আমার কোম্পানি, কোম্পানি। তো সেখানে স্যার প্রতি মাসে প্রায় 12-13টা সেল হয়, তার মধ্যে সব লিমিটেডই স্যার। তো হুম 3টা লিমিটেড কোম্পানির ডাইরেক্ট টাকাটা আমাদেরকে দিয়ে দেয়, হুম পুরো মূসক কাজে দিয়ে দেয়। আপনি কি যোগানদার হিসেবে সাপ্লাই দেন? জি, যোগানদার হিসেবে সাপ্লাই সেভেন দিই পয়েন্ট স্যার। ফাইভ পার্সেন্ট আরে দেন না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তো তারপর ওই বলেন। ওই আমাদের সবগুলো কাটে, 3জন কাটে না, পুরো টাকাটা দিয়ে দেয়। জি। এখন আমার মেয়ে আমাকে বলতেছে যে হুম টাকাটা দিয়ে দেয়, আমি ওইখান থেকে ভ্যাটটা জমা দিয়ে দিতেছি। আমি স্যার এই কোম্পানিতে, গ্রুপ অফ আচ্ছা কোম্পানিতে আচ্ছা নতুন জয়েন আচ্ছা, করি। বুঝেন, প্রথম হইলো আপনি সেলস দেখানোর সময় তো 7.5% সেল দেখাইছেন না? জি স্যার। আচ্ছা, সরকার কি আপনার থেকে বিডিএস কাটছে কিনা কখনো চেক করবে? আহ, স্যার ওই আপনি বোঝেন 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 ভাই, লজিক বোঝেন।
প্রথম হইলো আপনি সেলস করছেন যোগানদার হিসেবে, ঠিক না ভাই? জি স্যার। সরকার দেখবে যোগানদার হিসেবে উনি এত টাকা সেল করছে, 7.5% আরে উনি সেলস দিছে কিনা, ঠিক না? এই তো। তারপরে এরকম হইলো যে উনি প্রত্যয়নপত্র নিচ্ছে, এগুলি ইয়া করে বাকিরা ট্রেজারি দিছে কিনা, কি বলেন সবাই, কি বলেন? জি স্যার। এখন ওই 2-3 কোম্পানি যদি না কাটে, এর জন্য কি আপনাকে দোষ করবে, দোষী ধরবে যে ভাই বিডিএস কেন কাটে নাই, আপনাকে আপনার শাস্তি হবে, বলতে পারবে? না স্যার। তাহলে আপনার ব্যালেন্সে টাকা থাকলে আপনি দিয়েন না। আপনি আপনি তো ভাই শোনেন, সেলস ব্যাট আপনি ওনার নামে ট্রেজারি জমা দিলে তো আপনি ইয়া করতে পারেন, আপনি আপনার নামে ট্রেজারি জমা দিবেন না, সবাই কি বলেন? জি স্যার, আমার নামে ট্রেজারি জমা দিন। হ্যাঁ, তাহলে আপনার নামে জমা দিয়ে দেন, অসুবিধা কি? যে উনি এমনভাবে চিন্তা করেন, হ্যাঁ উনি আপনার থেকে বিডিএস কাটে নাই, আপনি রাজস্ব আপনি দিয়ে দিচ্ছে, আপনি রাজস্ব ফাঁকি দেন নাই। স্যার আমার কোশ্চেনটা একটু শুনবেন স্যার, পরের অংশ। বলেন বলেন। সেটা যে উনি যে ট্যাক্স ম্যানেজার উনি যেটা বলতেছে, ট্যাক্স ফাইলটা করি হলো স্যার সাপ্লাই চেইন হিসাবে। হুম তো যেহেতু এই 3 টাকা আমাদের 1 লাখ টাকার মতো প্রতি মাসে ঢুকে এই তিনটা পুস্তকের মাধ্যমে, হুম। তো এই টাকাটা টোটাল সেল হচ্ছে, সেই ক্ষেত্রে ডিসিটি এটা নিয়ে অনেক ঝামেলা করে স্যার। এইটা স্যার আমি সমাধান করতে বুঝি নাই, চাচ্ছি। আপনার কথা বুঝি নাই, লাস্ট কথা বুঝি নাই। আপনি শুনেন স্যার, সেটা হলো আমরা সবগুলো সেল দেখাই হলো স্যার সাপ্লাই সেল হিসাবে আমরা ট্যাক্স ফাইলটাকে ট্রিট করি। ট্যাক্স না ব্যাট ফাইল, আমরা ব্যাটের ক্লাস করতেছি। না স্যার, ভ্যাট ট্যাক্সে বিডিএস টিডিএস তো স্যার আপনার সাথে এইটা নিয়ে একটু আসছি স্যার। আচ্ছা বিডিএস এ একটু স্যার কথাটা শুনেন স্যার। জি। সেটা হলো উনি বলতেছিল যে সাপ্লাই সেল হিসাবে এটাকে ডিসিটি ট্রিট করে। এখন উনি বলতেছে আমি যখন নিজে থেকে টাকাটা দিব লোকাল সেল দেখাইলে উনি এটাকে সন্দেহ দেখে, এটা নিয়ে স্যার ইয়া করতে। এইটা কি স্যার আমার বিডিএস এর সাথে এটার কোনো লিঙ্কেজ আছে স্যার? না না, আপনি শুনেন, আপনি এইভাবে চিন্তা করেন না। আপনি এভাবে চিন্তা করেন যে আপনি সাপ্লাই দিছেন, আপনি ওই ডিসিটি বলা দরকার নয়, তুমি কাটে না। আপনি বলবেন যে আপনি সাপ্লাই দিছেন, 3 জন আপনাকে 6.6 দেন, এই জন্য আপনি ট্রেজারি দিয়ে দিছেন। জি স্যার। এইভাবে চিন্তা করেন যে 3 জন এখনো দেয় না, ভবিষ্যতে দিবে। ওকে ওকে স্যার। জি স্যার, কথা কিন্তু বুঝছেন তো? হ্যাঁ জি স্যার। ডিসিটি এভাবে বোঝাইবে যে উনি ভবিষ্যতে দিবে, এই কিন্তু আমি আমার টাকা দিয়ে দিছি। এর এত বুঝতে, এত এত জিনিস একটা ভাঙতে দেন কি কারণে? যে উনি না স্যার, আমি ভ্যাটের ব্যাখ্যা দিচ্ছি। ট্যাক্স ম্যানেজার বলতেছে এটা সাপ্লাই সেল না দেখাইলে লোকাল সেল দেখাইলে ডিসিটি ঝামেলা করে। এইটাই স্যার, আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, আমার ট্যাক্সের ব্যাপারটা আমি ক্লিয়ার না, ঠিক আছে? ব্যাটারটা আমি ক্লিয়ার, বুঝেন নাই? ট্যাক্সের ব্যাপার আছে তো, হ্যাঁ আমি বুঝছি যে যে উনি ট্যাক্সও কাটে নাই, হ্যাঁ ট্যাক্সের ব্যাপারটা আমি ক্লিয়ার না। আচ্ছা আমি জানি না, বলবো না, আপনারা তো আমি চিনি। আচ্ছা দেখেন সবাই, তাহলে শুরু করে। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম কি কি রেজিস্টার রাখবেন, কি বলেন? সর্বশেষ ক্লাসে আলোচনা কি করছিলাম, কি কি রেজিস্টার রাখবেন। হ্যাঁ, এখন থেকে আমাদের আলোচনা হবে। ও আর আরেকটা কথা বলি, কালকে তো শুক্রবার, ঠিক আছে? শুধু কালকের ক্লাসটা আমি করাবো না, এরপরে শুক্রবারটা হবে। তারপরে আপনাদের নেক্সট ক্লাস হবে শনিবার দিন। আবার আমাদের ওই যে সপ্তাহে 3 দিন যে ফিজিক্যাল ক্লাস, ওটা শেষ হয়ে যাচ্ছে, তো অসুবিধা নেই, আপনাদের ক্লাস শেষ করে দেবো। তা সবাই এগ্রি, কি বলেন? ওকে স্যার, মনে সমস্যা করেন নেই। এর আগের দিন শুক্রবার এর আগে বাসা থেকে করালে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব, আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছিলো। তাহলে আজকের পরে আবার শনিবার ক্লাস করাবো, কি বলেন? পরশু দিন, ঠিক আছে। ঠিক আছে? কালকে একটু ইয়ে হবে নেন, আমার একটু পারিবারিক কাজকর্ম আছে আর কি, ঠিক আছে? আচ্ছা দেখেন, কারণ আপনাদের ক্লাস করলে তো কোথাও যাইতে পারি না। তাহলে আমরা আজকে আলোচনা করতে পারি কিনা বলেন, যে মানে আপনারা তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স কী জানেন, ভ্যাট নিয়ে কাজ করতে হলে কী কী বিষয় জানা লাগবে এটা জানেন, কখন কার ভ্যাট কত পার্সেন্ট এটাও তো জানেন, ঠিক না? সবাই কি বলেন? তারপরে জানলেন কি 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 রেজিস্টার রাখতে হবে। এখন আমরা তাহলে প্র্যাকটিক্যালের দিকে যাই, সবাই কি বলেন? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করব রেয়াত। রেয়াত কি বুঝেন? রেয়াত কি, রেয়াতটা কিভাবে নেয়? আচ্ছা এখন আপনারা বলেন তো, আপনাদের বাসায় রেয়াত কি? কোনো পণ্য কিনলে স্যার যদি আমরা যে 6.3 লাখ টাকা কিনে পণ্য কিনে তাহলে স্ট্যান্ডার্ড রেট যেগুলো কিনে এগুলো আমরা ফেরত করে যেটা সম্পূর্ণ করি, সেটা হচ্ছে রিয়াজ। আচ্ছা ভাই, ভাই বললো যে কোনো পণ্য কেনার সময় যে ব্যাটটা দেন 6.3 মাধ্যমে, আবার বেচার সময় যে ব্যাট দেন ওটাকে সমন্বয় করা কি রেয়াত বলে? সবাই কি একমত ওনার সাথে? স্যার এইটাই। আচ্ছা এখন দেখেন রেয়াত, রেয়াত, হ্যাঁ রেয়াত আলোচনা করার আগে আমরা আরেকটা আলোচনা করি,
যে ব্যবসায়ী মনে আছে আপনাদের, ব্যবসায়ীকে আমরা কয় ভাগে ভাগ করছি বলেন? যে উৎপাদনকারী ব্যবসায়ী, ঠিক না? আর একটা হলো কি ট্রেডিং ব্যবসায়ী, আর একটা কি সেবা প্রদানকারী ব্যবসায়ী। দেখেন 3 ভাগে ভাগ করছিলাম কিনা, সবাই মনে আছে ভাই? ব্যবসায়ীকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম বলেন? 3 ভাগ। তাহলে উৎপাদনকারী ব্যবসায়ী, তারপর কি ট্রেডিং ব্যবসায়ী, হ্যাঁ আর একটা কি সেবা প্রদানকারী। আচ্ছা, আর উৎপাদনকারী ব্যবসায়ীর ব্যাট কত পার্সেন্ট বলেন? উৎপাদনকারী ব্যবসায়ীর ব্যাট 7.5। শোনেন, উৎপাদনকারী ব্যবসায়ী নর্মাল দ্বারা পণ্য অনুযায়ী ব্যাট 15% না? আচ্ছা, এখন যদি কোনো উৎপাদনকারী এসে বলে যে আমার ব্যাট তো নাই, হ্যাঁ আমার ব্যাট 5%, আমার ব্যাট 7.5%, তাহলে উনি রেফারেন্স দেখাবে কোথায় বলেন? মনে করেন দ্বারা পণ্য অনুযায়ী ব্যাট কত 15% কিনা বলেন? জি দাদা। এখন কোনো উৎপাদনকারী যদি বলে আমার ভ্যাট নাই, প্রথম তহসিলদার আমি অব্যাহতি, তাহলে প্রথম তহসিলে থাকতে হবে না? কোনো উৎপাদনকারী যদি বলে আমি এসআরও দ্বারা অব্যাহতি, তাহলে এসআরও রেফারেন্স দেখাইতে হবে কিনা বলেন? তারপরে কোনো উৎপাদনকারী যদি বলে আমার ব্যাট 5%, তাহলে তৃতীয় তফসিলে টেবিল 1, 7.5% টেবিল 2, 10% টেবিল 3, সুনির্দিষ্ট টেবিল 4 দেখাইতে হবে কিনা বলেন? সবাই ক্লিয়ার ভাই? জি স্যার। তাহলে উৎপাদনকারী রপ্তানি করলে ব্যাট 0 না? উৎপাদনকারী প্রথম তফসিলে পণ্য উৎপাদন করলে ব্যাট 0 না ভাই? প্রথম তফসিলে পণ্য কিনলেও 0, বেচলেও কি 0। তাহলে হ্যাঁ অব্যাহতি, প্রথম তফসিলে থাকলে তো অব্যাহতি। তাহলে উৎপাদনকারী ব্যাট বাই করতে পারবেন এখন সবাই? উৎপাদনকারী যেন দ্বিধাদ্বন্দ্ব নাই। এখন একজন উৎপাদনকারী যদি এরকম হয় যে দ্বারা পণ্য অনুযায়ী ব্যাট 15%, তৃতীয় তফসিলে 5% দিতে পারে, তাহলে উনি কি চয়েস করবেন না আমার জন্য কোনটা ভালো, আমি 15% সেলস ব্যাট দিয়ে রেয়াত দিব, না 5% ব্যাট সেলস ব্যাট দিব রেয়াত দিব না? কি বলেন? দুইটা একটা চয়েস করবে না ভাই? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ঠিক তেমনি সেবা প্রদানকারী ব্যাট 15% কি দ্বারা পণ্যতে বলা আছে না? একই সূত্র তো, কি বলেন? সেবা প্রদানকারী যে ব্যাট অব্যাহতি প্রথম তফসিলে দ্বিতীয় ইয়াতে বলা আছে না? সেবা, হ্যাঁ হ্যাঁ ওই একই সূত্র তো। সেবা প্রদান করে যদি এসআরওতে অব্যাহতি বলা আছে এসআরওতে, তাহলে কোনো সেবা প্রদানকারী যদি 5% ব্যাট দিতে হয়, তাহলে যে তৃতীয় তফসিলের টেবিল 1-এ থাকবে, টেবিল 1-এর অংশ খতে থাকবে না? 7.5% যোগানদারের সেবা দিবেন, বর্ণ সেবা, ফার্নিচার, তৈরি পোশাক, তাহলে টেবিল খতে থাকবে না টেবিল 2-র খ? এইভাবে সেবা প্রদানকারী তৃতীয় তফসিল আছে কিনা বলেন? বিভিন্ন হারে সেবা প্রদানকারী। সবাই ক্লিয়ার? তাহলে 99টা সেবা, হ্যাঁ 99টা সেবা, 99টা সেবা বিভিন্ন জায়গায় আছে। তাহলে একজন ভাই ক্লাসে মনে আসছে সম্ভবত নতুন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এখন এই ভাই সেলস ব্যাট কত পার্সেন্ট? 5% না? আচ্ছা, এখন দ্বারা পণ্য অনুযায়ী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার 15% ব্যাট দিতে পারে না? আচ্ছা, এখন যদি হ্যাঁ বুঝুন, তাহলে ওনার জন্য হার কয়টা? 2টা না? দ্বারা পণ্য অনুযায়ী সেলস ব্যাট 15%, আর তৃতীয় তফসিলের টেবিল 1 অনুযায়ী খণ্ড খ অনুযায়ী টেবিল 1-এর খণ্ড খ অনুযায়ী 5%। এখন উনি যদি কেনার সময় ব্যাটার রেয়াত না নেয়, তাহলে উনি 5% প্র্যাকটিস করবে, আর রেয়াত নিলে 15% প্র্যাকটিস করবে না? সবাই ক্লিয়ার? যে ভাই উনি কি আসেন যে কল দিছিলেন? জি আছি স্যার। তাহলে আপনি বুঝতে পারছেন, আপনি যদি কেনার ব্যাটটা ফেরত নিতে চান, তাহলে দ্বারা পণ্য অনুযায়ী আপনাকে সেলস ব্যাট দিতে হবে 15%, তাহলে কেনার ব্যাটটা কি পাবেন? ফেরত পাবেন। আমরা এই সিস্টেমটা আলোচনা করবো আজকে। আর যদি আপনি রেয়াত না নেন, কেনার ব্যাট দিয়ে দিচ্ছেন, বেচা ব্যাট দিয়ে দিবেন, তাহলে কি আপনার জন্য ব্যাট 5%। সবাই ধরতে পারছেন? ঠিক তেমনি আরেকজন আছে কি, যাহা কিনে তাহাই বেচে, কি ব্যবসায়ী যাহা কিনে তাহাই বেচে। তাহলে ব্যবসায়ী ব্যাট যে 15% দ্বারা পণ্যতে বলা আছে না? হ্যাঁ স্যার। এখন তৃতীয় তফসিলের অনুচ্ছেদ 3-এ বলা আছে ব্যবসায়ী কি 5% ব্যাট দিতে পারবে, মাঝে মাঝে আবার যোগানদার হিসেবে কি সাপ্লাই দেয়, তখন 7.5।
তাহলে ব্যবসায়ী যদি 5% বা 7.5 প্র্যাকটিস করে তাহলে কেনা বেটা কি সে রেয়াত পাবে? না স্যার, পাবে না। তাহলে তাকে কেনা বেটা রেয়াত দিতে কি করতে হবে? স্টার্টার প্র্যাকটিস করতে হবে না? 15%, হ্যাঁ 15% করতে হবে। সবাই ক্লিয়ার তো এবার? বলেন তাহলে সেবা প্রদানকারী, উৎপাদনকারী, ব্যবসায়ীর ভ্যাট বের করতে পারবে কিনা? পারবো। আচ্ছা, এখন আমরা তাহলে আস্তে 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 প্র্যাকটিসে যাই। তাহলে আমরা দেখি যে একজন কমার্শিয়াল ইম্পোর্টার কখন 5% প্র্যাকটিস করলে ভালো আর কখন 15% প্র্যাকটিস করলে ভালো, কি বলেন? এটা আলোচনা করে তার সামনে আগাই, ঠিক আছে? আপনাদের মধ্যে ছোটবেলা গল্প টল্প শুনতেন কে বলেন? স্যার শুনতাম। তাহলে আমরা একটু একটা গল্প বলি, কি বলেন? গল্প আকারে বোঝার চেষ্টা করি, তাহলে মনে থাকবে। মনে করেন পুরান ঢাকার এক ব্যবসায়ী, খেয়াল করেন, অথবা ঢাকা শহরের এক ব্যবসায়ী, যে কি করে, বা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। যে কি করে, যাহা কিনে তাহাই বেচে, মাঝে মাঝে মনে করেন টেন্ডারও পার্টিসিপেট করে। এই লোক 5% আর ট্রেডিং ব্যাট প্র্যাকটিস করে। তাহলে বলেন ওনার ব্যবসার নেচারটা বুঝছেন কিনা? উনি মাঝে মাঝে বিদেশ থেকে পণ্য কিনে, মাঝে মাঝে স্থানীয় বাজার থেকেও কি পণ্য কিনে, উৎপাদনকারী থেকেও কিনে কিনে কি করে 5% আর সেলস ব্যাট দিয়ে পণ্য বিক্রি করে দেয়। দেখেন ধরতে পারছেন কিনা সবাই? জি জি। কিন্তু কি করে না, রেয়াত নেয় না। মানে কেনার ব্যাটটা কি করে না, রেয়াত নেয় না। সবাই ক্লিয়ার? এখন দেখেন ওনার এই যে কোম্পানির নাম কি, আলাল অ্যান্ড দুলাল স্টোর। ওনার দুই ছেলে, একজনের নাম কি আলাল, আরেকজনের নাম কি দুলাল। এখন উনি বয়সজনিত কারণে, চুটুর ভাই কে গেছে, বয়সজনিত কারণে চিন্তা করলো যে আচ্ছা এক কাজ করি, দুই ভাইয়ের মধ্যে দোকানটা ভাগ করে দেই। হ্যাঁ, তাহলে এই যে মূলধন ছিল মাঝখানে, নিজের দোকান কিনা তো, মাঝখানে দিয়ে একটা বাউন্ডারি তুলে দিল। তুলে দিয়ে এই দোকানের সব দোকানের মালামাল, হ্যাঁ, দোকানের ক্যাপিটাল, তারপর কি কাস্টমার, সব দুই ভাই বোনে ভাগ করে দিল। দেখেন এইভাবে ভাগ করে দিল, দেখেন ধরতে পারছেন কিনা? তারপরে ওনার বিনটা বন্ধ করে দিল, ওনার ট্যাক্স ফাইল বন্ধ করে দিল, দিয়ে আলাল স্টোর নামে একটা কোম্পানি খুলে দিল, দুলাল স্টোর নামে একটা কোম্পানি খুলে দিল, দুইটা ট্রেড লাইসেন্স, দুইটা বিন করে দিল। দেখেন ধরতে পারছেন কিনা? জি ধরতে পারছি, তবে একজনের লাইট আছে দোকান, আর একজনের দোকানের লাইট নিয়ে দেখা যাচ্ছে। লাইট নাই মানে লাইট হয়তো উনি অফ করে রাখছে ছবি তোলার সময়। ও, এছাড়া সব ঠিক আছে কিনা বলেন? তাহলে আলাল ভাইও যাহা কিনে তাহা বেচে, দুলাল ভাইও কি করে, যাহা কিনে তাহা বেচে, ঠিক আছে? আলাল ভাই ট্রেডিং ব্যবসায়ী, দুলাল ভাই ট্রেডিং ব্যবসায়ী না? এখন দুইজনের মধ্যে একটু চেঞ্জ হইলো। আলাল ভাই চিন্তা করলো, আচ্ছা বাপ দাদা তো সারা জীবন 5% প্র্যাকটিস করছে, কেনা বেটা রেয়াত নেয় নাই, আমি রেয়াত নিব। আর দুলাল কি করলো, যে বাপ দাদা যেভাবে রেয়াত না নিয়ে ট্রেনিং ব্যাট প্র্যাকটিস করে আমি করব। দেখেন দুইজনের চিন্তা ভাবনা ছাড়া আর কিছু পার্থক্য আছে কিনা বলেন? সবাই ধরতে পারছেন কিনা বলেন ভাই? না স্যার। দুইজনের চিন্তা ভাবনা ছাড়া আর কোনো পার্থক্য আছে? কাস্টমারও এক, র মেটেরিয়ালও এক, সবাই ধরতে পারছেন? জি জি। আচ্ছা, এখন এই দুই ভাই চিন্তা ভাবনা চেঞ্জ করলো। এখন ব্যবসা করলে কি পণ্য কিনতে হবে না ভাই? মনে করেন আমি যে জিনিস বেচবো ওই জিনিস আমাকে কি করতে হবে, কিনতে হবে, ঠিক আছে? এখন দেখেন দুইজনে পণ্য কিনতে গেল। তাহলে আলাল ভাই আর দুলাল ভাই যখন পণ্য কিনতে গেল, একসাথেই গেল। আলাল ভাই কী করলো, 2/7/2020 তারিখে 6.3 সিরিয়াল নাম্বার 1 ব্যাট চালান দ্বারা 1 লাখ টাকার পণ্য কিনলো। যেই পণ্য কেনার সময় সে 15,000 টাকা ভ্যাট পরিশোধ করছে, তাহলে সে 1,15,000 টাকার চেক সাইন করে দিছে কিনা বলেন বিক্রেতাকে? জি দিয়েছে। ঠিক অনুরূপভাবে দেখেন দুলাল ভাই একসাথে যেহেতু গেছে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় সিরিয়াল আর কি 6.3 দ্বিতীয় সিরিয়াল দিয়ে 2 নাম্বার দিয়ে 2/7/2020 তারিখে সেও 1 লাখ টাকার প্রোডাক্ট কিনলো, 15,000 টাকা ব্যাট দিল। দুলাল ভাই 1,15,000 টাকা চেক কাটলো কিনা বলেন?
স্যার উনি তো 5% করে তাহলে ভাই বেচার সময় 5%, কেনার সময় 5% দিতে পারবে? কারণ দুইজনে যার থেকে পণ্য কিনছে ওনার সেলস ভ্যাট 5% 15% না ভাই? না স্যার। আপনারা বোঝেন ভাই, আপনি একজনের কাছ থেকে পণ্য কিনতে জি গেলেন, স্যার। ওই ব্যবসায়ী নির্দিষ্ট একটা প্র্যাকটিস করে কিনা বলেন? হয় সে 5% প্র্যাকটিস করে, নতুবা কি করে 15% প্র্যাকটিস করে। স্যার সে কি একজনকে 5% একজনকে 15% দিতে পারবে? না স্যার। না স্যার। ঠিক না ভাই? আপনি দুই ভাই, আমি শোনেন, আমি তো অনেক বুঝে শুনেই এই যে আলাল দুলালকে বানাইছি। দুই ব্যবসায়ী হলে তো তুলনা করতে পারবেন না। এখন আলাল ভাই দুলাল ভাই যদি একই ফ্যাক্টরি থেকে পণ্য কিনে, ওনার ব্যাটের হার কি নির্দিষ্ট কিনা বলেন? জি ঠিক আছে। তাহলে আলাল ভাইয়ের জন্য যেই হার দুলাল ভাইয়ের জন্য ওই হারেই না? জি স্যার নির্দিষ্ট। তাহলে দুই ভাই কি একই স্যার। 1,15,000 টাকা চেক দিছে কিনা বলেন? জি স্যার। আচ্ছা, এবার জি বলেন। স্যার। সামনে তো প্যাচ লাগে না, এখন থেকে প্র্যাকটিক্যাল প্যাচ লাগবে। দেখেন দেখেন এখন আলাল ভাই, স্যার খোলাও যাবে না। জি খোলা যাবে না? খোলা যাবে কেন? না স্যার ঠিক আছে। প্যাচ খোলার জন্যই তো ক্লাস করতেছি, ঠিক আছে? এখন বলেন, আলাল ভাই জানে রেয়াত নামক এক পদ্ধতির মাধ্যমে এই 15,000 টাকা আমি আমার বিক্রি ব্যাটের সাথে কি সমন্বয় করতে পারবো। অ্যাডজাস্ট করতে হ্যাঁ, তাহলে আলাল ভাইয়ের ক্রয় মূল্য 1 লাখ না 1,15,000 বলে 15,000 টাকা যদি সে ফেরত পায়, তাহলে ক্রয় মূল্য 1 লাখ। সবাই কি 1 লাখ। ওনার সাথে একমত? ক্রয় মূল্য 1 লাখ। জি কারণ কি, আপনি কি জানেন, আমি 15,000 টাকা বাদ দেওয়ার পরেই তো ট্রেজারি দিব, কি বলেন? উদাহরণস্বরূপ ধরেন, উদাহরণস্বরূপ, হ্যাঁ কম বেশি যাই হোক, ধরলাম আমরা আলাল ভাই 10% এডিশন করে, তাহলে সংযোজন মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য কি সংযোজন না ভাই? যেই টাকা কিনেন আর যেই টাকা বেচেন ডিফারেন্সটা কি? সংযোজন। তাহলে দেখেন, হ্যাঁ তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে 1 লাখ, সে 10% এডিশন করলো, সংযোজন করলো 1,10,000। এখন 1,10,000 টাকা পণ্য সে যখন সবগুলি বিক্রি করে দিবে, 15% হারে ব্যাট 16,500 টাকা দিবে না? জি স্যার। হ্যাঁ, যখন 16,500 টাকা চালান কাটলো, আগে যে 15,000 টাকা সে ব্যাক নিয়ে নিল রিটার্নে, রিটার্ন রেয়াত নামক পদ্ধতির মাধ্যমে, তার 16,500 থেকে 15,000 বিয়োগ দিলে সে 1,500 টাকা ট্রেজারি দিবে কিনা বলে? জি স্যার। জি। জি স্যার। তাহলে দেখেন তো, আগেরটা ওর 1 নিজের লাখ কাছে। টাকা এডিশনের উপর ট্রেজারি 15,000 টাকা, জি স্যার। সরি 1 লাখ না 10,000 টাকা এডিশনের উপরে। তাহলে দেখেন তো সংযোজনের উপরে এডিশন হয়েছে কিনা? এটাই তো ভ্যালুয়েটেড ট্যাক্স ব্যবস্থা, জি স্যার। যে ভ্যালু অ্যাড করবেন, ট্যাক্স দিবেন। তাহলে তাহলে আলাল বাড়ি এটা বুঝছেন, 1 লাখ টাকা প্রোডাক্ট কিনলো, 15,000 টাকা রেয়াত নিল, ঠিক আছে, ব্যাট দিছে এবং রেয়াত নিয়ে নিছে, 10% এডিশন করছে, 1,15,000 টাকার উপরে ইনভয়েস কাটছে। তাহলে ডিফারেন্স হলো কত? 15,000 টাকা, সরি 1,500 টাকা। এই 1,500 টাকার উপরে সে কী করলো? হ্যাঁ। চালান, কারণ 10,000 টাকার ব্যাট আছে, 1,500 টাকা। তাহলে আলাল ব্যাপারটা বুঝছেন কিনা? জি আলাল ভাই পার্ট বোঝেন জি না স্যার, এমন কি বুঝছি আছে? স্যার। প্রশ্ন থাকলে বলেন। জি স্যার বুঝছি। আচ্ছা, এখন দুলাল ভাই তো কেনার ব্যাটটা রেয়াত পায় না, তাহলে দুলাল ভাইয়ের ক্রয় মূল্য কত বলেন? 1 লাখ কিনবেন। 1,15,000 না ভাই? জি স্যার পুরাটাই। কারণ সে কি, সে তো ক্রেডিট নিতে পারবে না, সে যখন রিটার্ন করবে 15,000 টাকা তো ফেরত পাবে না। তাহলে দুলাল ভাই চিন্তা করবে কিনা যে আমার ক্রয় মূল্য 1,15,000। জি জি স্যার। আচ্ছা, দুলাল ভাইও কি এডিশন করলো তো 10%, কারণ বাপ দাদা একরকম ব্যবসা করতো। তাহলে দুলাল ভাই ভ্যালু এবং এডিশন সহ 1,25,000 টাকা হলো কিনা বলেন? জি এখন এই দুলাল ভাই যদি এই পণ্য বিক্রি করে 5% ট্রেডিং ব্যাট দিয়ে, তাহলে 1,25,000 টাকার উপরে 6,250 টাকা ওনাকে ট্রেজারি দিতে হবে কিনা? জি হবে দিতে ভাই? হবে। আচ্ছা, এখন দেখেন, যোগ করেন, আলাল ভাই 1,10,000 টাকা পণ্যের মূল্য, 16,500 টাকা, তাহলে 1,26,500 টাকা পণ্যের মূল্য ব্যাট সহ না? জি স্যার। এখন মনে করেন আপনি ক্রেতা, আপনি যদি আলাল ভাই থেকে কিনেন, এই 16,500 টাকা রেয়াত পাবেন না, জি স্যার অবশ্যই। এবং ওনাকে পরিশোধ করবেন 1,26,500। কিন্তু দুলাল ভাই থেকে যদি কিনেন একই পণ্য, 1,31,250 টাকা দিবেন না? জি স্যার। রেয়াত পাবেন কি 6,250 টাকা, কারণ কেনার সময় যা দিবেন তাই তো রেয়াত পাবেন, কি বলেন? জি স্যার। তাহলে দুলাল ভাইয়ের আবার বিক্রয় মূল্য কি বেশি না? বেশি। তাহলে আপনি কার থেকে কিনবেন? আলাল ভাই থেকে কিনবেন না দুলাল ভাই থেকে? কারণ এখানে বিক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য বেশি, মানে আপনার ক্রয় মূল্য,
এবং রেয়াত কম। এখানে ক্রয় মূল্য তুলনামূলকভাবে কম কিন্তু রেয়াত বেশি। দেখেন তো ধরতে পারছেন কি না? জি স্যার। এই জায়গায় বোঝেন না এমন কি আছেন? স্যার আমি বুঝি নাই। কোন জায়গাটা বোঝেন না যদি একটু বলেন। স্যার হচ্ছে হলো এইখানে এই ক্রয় মূল্য 1 লাখ টাকা আসতেছে, আবার এইখানে আলাল আসতেছে ভাই না দুলাল ভাই? মানে দুইটার জায়গায় আর কি। না না না, দুটো এক লাখ কেন আসবে? আলাল ভাই 1,25,000 টাকা চেক দিছে, কিন্তু সে জানে আমি যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করবো, রেয়াত নিব, দাঁড়াচ্ছি ছিল যে খাতাপত্র রাখবো, শখ জমা দিব, আমার এই 15,000 টাকা আমি সেলস ব্যাটের সাথে বিয়োগ দিয়ে তারপর টেজারি দিব। কিন্তু দুলাল ভাই তো এই 15,000 টাকা ফেরত পাবে না, সে তো 1,15,000 টাকা তার ক্রয় মূল্য। তাহলে তার অ্যাকাউন্ট ভুল হবে না? দুইজনে করার মূল্য এক, কিন্তু একজন রিয়াদ পাবে যার কারণে কমে যাবে, আর একজন রিয়াদ পাবে না যার কারণে। আচ্ছা ভাই শোনেন আমি আপনার বুঝাই। মনে করেন আমরা দুই ভাই, আপনি আর আমি বাজারে গেলাম, বুঝেন, বাজারে গেলাম। এখন যাওয়ার পরে একজন বলল যে ভাই আপনি এক কাজ করেন, আপনি এই একটা পণ্য ধরেন 1 লাখ টাকার, 1 লাখ টাকার একটা পণ্য কিনবেন, আপনি অ্যাকাউন্ট থেকে 1,15,000 টাকা দিবেন, বাসায় গেলে আপনার ব্যাংকে আমি 15,000 টাকা কি রিফান্ড দিয়ে দিব। বুঝেন নাই কি বললো? জি স্যার, বুঝছি। রিফান্ড দিয়ে দিব। আর আরেক দোকানে গেলেন, হ্যাঁ ওই করলে ভাই আমি 1,15,000 টাকাতে কোনো রিফান্ডের সিস্টেম নাই, দুইটা কি এক হইলো বলেন? না স্যার। তাহলে আলাল ভাই তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করে দেখে উনি ওই 15,000 টাকা তো বাদ দেওয়ার পরে অতিরিক্তটার উপর ট্রেজারি দেবে, কারণ উনি একবার দিয়ে আসছে না। ভ্যালুয়েটেড ট্যাক্স মানে কি, আপনি আগে যে বেটটা দিয়েছেন ওটার সাথে সংযোজন করবেন, ঠিক না ভাই? জি জি স্যার। ধরতে পারছেন সবাই? আচ্ছা এখন দেখেন, আলাল ভাই দুলাল ভাই বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারে না? আমরা করলাম, কল্পনা করলাম উনি ইম্পোর্ট করলো। দেখেন ইম্পোর্ট করলে আমরা কি জানি, আমরা এটি দিয়ে আসি না, এটি মানে অ্যাডভান্স ট্যাক্স। এখন এই অ্যাডভান্স ট্যাক্স আপনি 15% প্র্যাকটিস করলে সমন্বয় করতে পারবেন, 5% প্র্যাকটিস করলেও কি সমন্বয় করতে পারবেন, অথবা আপনি অব্যাহতিপূর্ণ ব্যবসা করলেও কি এটি সবাই সমন্বয় করতে পারে। এটা রেফারেন্স হচ্ছে ধারা 31 বিধি 19। তাহলে বলেন আলাল ভাই, আবার চিন্তা করি, 2/7/2020 তারিখে বিল অফ এন্ট্রি C001 দ্বারা 1 লাখ টাকার পণ্য ইম্পোর্ট করলো, যেখানে ব্যাট দিল 15,000 টাকা, এটি দিল 5,000 টাকা, 20,000 টাকা দিছে কিনা বলেন? আমরা জানি 15,000 টাকা ব্যাট সে রেয়াত নেবে, 5,000 টাকার এটি কী করবে, সমন্বয় করবে। তাহলে আগের মতো 10% এডিশন করলেন, ঠিক আছে, তাহলে 1,10,000 টাকার উপরে কি ব্যাট আসলো 16,500। তাহলে দেখেন তো 15,000 টাকা অ্যাডজাস্ট করার পরে আপনাকে 1,500 টাকা ট্রেজারি দেওয়ার কথা না? 1,500 টাকা ট্রেজারি দেওয়ার কথা কিনা বলেন? কিন্তু আপনি এটি মানে অ্যাডভান্স সেলস ব্যাট দিয়ে আসছেন না। অ্যাডভান্স ট্যাক্স মানে কি, এটা অ্যাডভান্স সেলস ব্যাটকে বুঝাইছে। অলরেডি আপনি 1 লাখ টাকার উপরে 5,000 টাকা সেলস ব্যাট দিয়ে আসছেন অতিরিক্ত, তাহলে এই 1,500 টাকা অ্যাডজাস্ট করলে আপনি সরকারের কাছে আরও 3,500 টাকা পান কিনা বলেন? জি স্যার। জি সরকারের কাছে আপনি কি আছেন, আরো 3,500 টাকা কি পাওনা আছেন। পাওনা। তাহলে এই 3,500 টাকা অ্যাডজাস্ট করার জন্য আপনি বিক্রয় মূল্য আরো বৃদ্ধি করতে পারেন না, যতক্ষণ মধ্যে এই টাকাটা জিরো না হবে। আরো সংযোজন করার সুযোগ আছে। জি জি জি, সংযোজন করার সুযোগ আছে। আচ্ছা আমরা দুলাল ভাই বুঝতে, আমি বুঝাচ্ছি। দেখেন দুলাল ভাই অনুরূপ C002 দ্বারা 1 লাখ টাকা প্রোডাক্ট কিনলো, 15,000 টাকা ব্যাট দিল, 5,000 টাকা এটি দিল। কারণ দুলাল ভাই তো রেয়াত পায় না, এটি সে ফেরত পাবে না। জি। আচ্ছা কিন্তু ব্যাটটা ফেরত পাবে না, তাহলে তার ক্রয় মূল্য হলো 1,15,000 টাকা, 10,000 টাকা এডিশন করলো 10%, তাহলে কত হলো 1,25,000। এখন 1,25,000 উপরে সে ট্রেজারি দেবে কত, 6,250। খেয়াল করেন, হ্যাঁ এখন এই 5,000 টাকা অ্যাডজাস্ট করলে তাকে 1,250 টাকা এখনো ট্রেজারি দেওয়া লাগবে না? যে আরো দিতে হবে সরকারকে। সবাই ধরতে পারছেন? এখন তাহলে বলেন আলাল ভাই সুবিধাজনক অবস্থা আছে না দুলাল ভাই সুবিধাজনক অবস্থায় আছে? এখন এই দেখেন আপনি এই যে মূল্য কতটুকু বৃদ্ধি করতে পারবে, দেখেন এখানে দিচ্ছেন 15,000 আর এখানে দিচ্ছেন 5,000, মোট দিচ্ছেন কত, 20,000। এখন আপনি 20,000 টাকা বেশি কি অ্যাডজাস্ট করতে পারবেন আলাল ভাই বলেন? ক্যালকুলেটার নেন, যা যা সামনে ক্যালকুলেটার আছে, দেখবেন এখানে 15 লিখবেন, 15 প্লাস 5 টোটাল হলো কত, 20। এই 20কে আপনি ভাগ 15 ইন্টু 100, এটাতে গুণ দেন, দেখেন কত হচ্ছে, 1,33,333। তার মানে আপনি 1 লাখ টাকার পণ্যে
15% ব্যাট এবং 5% এটি যদি দিয়ে আসেন 1,33,333 টাকার উপরে 15% সেলস ব্যাট দিলে জিরো হবে। তাহলে এডিশন কত হলো বলেন? 33.33 প্লাস 15 কত 48% হয়েছে না ভাই? জি 48 হয় 33,000 15,000 ইনক্লুসিভ যদি ধরেন, আর এক্সক্লুসিভ যদি ধরেন 1 লাখ টাকার প্রোডাক্ট 1,33,333 টাকার উপরে 15% সেলস ব্যাট দিলে কি হয়? ব্যাট জিরো হয়। তাহলে বলেন বাণিজ্যিক আমদানিকারক 33.33% এডিশন না করলে ট্রেজারি দেওয়া লাগবে? মানে 33.33% বা তার নিচে যদি এডিশন করে ট্রেজারি কি দেওয়া লাগবে? তখন লাগবে না। দেওয়া লাগবে না। তাহলে এখন আপনারা চিন্তা করেন আপনারা কি বাণিজ্যিক আমদানিকারকরা 15% প্র্যাকটিস করবেন না 5% প্র্যাকটিস করবেন? দেন আল্লাহ আল্লাহ দুলারের পার্থক্য বুঝছেন কিনা? এখন এক লোক যদি 100 টাকা দিয়ে পণ্যটা কিনে 200 টাকা বিক্রি করে তাহলে তার জন্য কোনটা প্র্যাকটিস করা ভালো বলেন? তখন কিন্তু 5% ভালো, কারণ 200 টাকা বিক্রি করলে ওটা 15% ব্যাট দিলে 30 টাকা আসবে, কিন্তু আপনি দিয়ে আসছেন কত? 15 টাকা না? কি বলেন? তাহলে আরো 15 টাকা দেওয়া হচ্ছে, 10 টাকা দেওয়া ভালো না? বুঝলেন নাই? বলছি বিক্রয় মূল্য একটা নির্দিষ্ট টাইমের পরে বৃদ্ধি পাইলে কি হয়? ব্যবসা ওই লাভটা কি থাকে না। আচ্ছা এখন এই যে কেনার ব্যাট ফেরত নেওয়াটাকে আমরা কি বলছি? রেয়াত। দেখেন ধরতে পারছেন কিনা? আপনি যে কেনার সময় যে পণ্য মূল্যের সাথে যে ব্যাটটা দিয়ে আসছেন এটা ফেরত নেওয়াকে আমরা কি বলছিলাম? আচ্ছা দেখেন একটু দেখাই। এই যে প্রথম দিন যে আমরা এই যে স্ল্যাটটা দেখাইছিলাম, দেখেন প্রথম দিন আমরা বলছিলাম না বাণিজ্যিক আমদানিকারক বিদেশ থেকে পণ্য আনে, হ্যাঁ, পণ্যের বিক্রয় মূল্য হলো 500 টাকা, ব্যাট হলো 75 টাকা, ম্যানুফ্যাকচারার যখন কিনে এই 500 টাকার বেশি 75 টাকা ব্যাট দিয়ে আসছে না? কি বলেন? এখন এই ম্যানুফ্যাকচারার যখন 200 টাকা এডিশন করে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত? 700 টাকা, ব্যাট দিচ্ছে কত? 105 টাকা। তাহলে এই 75 টাকা বিয়োগ করার পরে অবশিষ্ট টাকা আমি ট্রেজারি দিব না? এই যে কেনার সময় 75 টাকা যে সমন্বয় করছে এই পদ্ধতিটাকে আমরা বলছি কি রেয়াত, যেটা আমরা আজকে শিখবো। এই যে 150 টাকা পণ্য বিক্রি করছে কিন্তু সে কেনার সময় কি 105 টাকা দিচ্ছে না? এই কেনা ব্যাটটাকে সে এটার সাথে যে সমন্বয় করছে করে এই সংযোজন 700 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1000 টাকা, 300 টাকার উপরে 45 টাকা ট্রেজারি দিবে কিনা বলেন? তাহলে কেনার সময় যে ব্যাটটা পরিশোধ করে আসেন, হ্যাঁ, ক্রয় ব্যাটটা, এটাকে সমন্বয়কে আমরা কি বলছি? রেয়াত। এটা ধরতে পারছেন কিনা বলেন? কেনার সময় ব্যাটটা ফেরত নেওয়াকে আমরা কি বলছি? রেয়াত। এটা ধরতে পারছেন তো? এখন এই রেয়াতটা নেয় কিভাবে? আপনি দেখেন আপনারা মাস শেষ হওয়ার পর রিটার্ন জমা দেন না? যেমন গেল মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত রিপোর্ট দিয়ে এই চলতি মাসের 15 তারিখের মধ্যে 9.1 জমা দেবেন কিনা বলেন? তাহলে আমরা যখন 9.1-এ আমরা পারচেজের তথ্যগুলো এন্ট্রি দিব তখন ক্রয় ব্যাটটাকে রেয়াত পাবো না? তাহলে আমরা কি বলতে পারি যে কেনার সময় পারচেজ যখন এন্ট্রি দিব 9.1-এ, আগে তো চলতি হিসাব ছিল এখন তো আর নাই, 9.1-এ যখন এন্ট্রি দিব তখনই আমরা কি করি? রেয়াতটা নেই। দেখেন ধরতে পারছেন কিনা? বলছে আপনি ক্রয় ব্যাট যখন এন্ট্রি দিবেন 9.1-এ পারচেজ তথ্য, তাহলে তখন রেয়াত পাবেন না। এখন যদি কেউ পারচেজের তথ্য এন্ট্রি নাই দেয় তাহলে সে রেয়াত পাবে জীবনেও? না স্যার। আচ্ছা তাহলে অনেকে দেখবেন যে রিটার্নের মধ্যে কি ক্রয় বিক্রয় লেখা থাকে না। আচ্ছা এখন আমরা আরো কিছু কিছু খুচরা জিনিস একটু আলোচনা করি। বলেন উপকরণ কি? এটা কি আপনারা বোঝেন? উপকরণ কি? পণ্য উৎপাদন করতে যা যা কাঁচামাল লাগে এটাই। ঠিক না ভাই? বললো পণ্য উৎপাদন করতে যা যা কাঁচামাল লাগে। এখন কাঁচামাল ছাড়া ভাই প্যাকিং মেটেরিয়াল লাগতে পারে না? সেগুলো তো স্যার কাঁচামাল। পণ্য উৎপাদনে যা যা লাগবে আচ্ছা দেখ শুনি না, আপনি কাঁচামাল বলতে আমরা বলছি যেটা কাঁচা, বুঝছেন? দুষ্টামি করছি, রাগ করেন না। দেখেন
দেখেন উপকরণ কি, এই যে উপকরণের সংজ্ঞা বলা আছে, এটা এনবিআর একটা স্লাইড, এটা দিয়ে দেব গ্রুপে। দেখেন উপকরণ কি বলা আছে, কি কোনো সরবরাহ প্রদানের জন্য করদাতাকে কোনো না কোনো উপকরণ বা পণ্য বা সেবা, তাহলে এটা কি মানে যেটা স্পর্শ করা যায় এমন কোনো পণ্য হইতে পারে, আবার সেবা হইতে পারে না? তাহলে পণ্য উপকরণ, সেবা উপকরণ কিনা বলেন? অবশ্যই। তাহলে পণ্য বা সেবা ক্রয় করতে হয়, সরবরাহ প্রদানের জন্য লক্ষ্যে যে পণ্য বা সেবা ক্রয় করা হয় তাই উপকরণ। তাহলে আমরা বলতে পারি যে একজন উৎপাদনকারী যে র মেটেরিয়াল কিনে, এটা উপকরণ না? জি স্যার। একজন উৎপাদনকারী যদি প্যাকিং মেটেরিয়াল কিনে, ওটাও কি উপকরণ কিনা বলেন? জি স্যার। তেমনি তার ফ্যাক্টরিতে সে যদি কোনো সেবা কিনে, কোনো সার্ভিস কিনে, যেটা উৎপাদনের প্রমাণ সংজ্ঞাতে ফেলানো যায়, বা সংজ্ঞা দেখব একটু পরে, তাহলে সেই সেবাটাও কি উপকরণ কিনা? জি স্যার। তাহলে একজন যাহা কিনে তাহাই বেচে, এই বাইক কাছে উপকরণ কি? তাহলে উনি যাহা কিনে, উনি যে হ্যাঁ প্রোডাক্টটা, উনি যে জিনিসের ব্যবসা করে ওটাই উপকরণ না? তাহলে মনে করেন যে সেবা প্রদানকারীও যদি রেয়াত নিতে চায়, তাহলে তার উপকরণ কি? মনে করেন একটা টেলিভিশন চ্যানেল, তার উপকরণ কি? আচ্ছা আগে বলেন তার পণ্য কি, তার পণ্য কি? না, তার পণ্য কি? বিজ্ঞাপন, কি বলেন? তাহলে এই বিজ্ঞাপনের সাথে বিজ্ঞাপন তৈরি করতে যা লাগছে তা উপকরণ না? কি বলেন? আচ্ছা একটা সিকিউরিটি কোম্পানি যদি সিকিউরিটি সার্ভিস দেয়, তাহলে সিকিউরিটি সার্ভিসটা তার কি? পণ্য, কি বলেন? সেবা, তার কি? সেবা। তার উপকরণ কি? সিকিউরিটি গার্ড রাখছে, সেই সিকিউরিটি গার্ডের স্যালারি? না, স্যালারি তো তার পারিশ্রমিক। সিকিউরিটি গার্ড আমি বলি, হ্যাঁ তার আর্মস হইতে পারে, তার ড্রেস, কি বলেন? তার ড্রেস উপকরণ। সে যদি কোনো বাহনে করে কোনো জায়গায় নিরাপত্তা করে, তাহলে ওটা উপকরণ। ক্লিনিং কোম্পানি, ক্লিনিংয়ের অ্যাপ্রন, ক্লিনিংয়ের কেমিক্যাল মেশিন, এগুলো উপকরণ না? তাহলে এই উপকরণের সংজ্ঞা চেঞ্জ হবে কিনা বলেন? তাহলে একটা রিয়েল এস্টেট কোম্পানি যদি পণ্য বিক্রি করে, সে কি বিক্রি করে বলেন? যারা বিল্ডিং অ্যাপার্টমেন্ট বানায়, ফ্ল্যাট, তাহলে তার পণ্য কি? ফ্ল্যাট, কি বলেন? তাহলে তার উপকরণ কি? ফ্ল্যাট বানাতে যা লাগছে রড সিমেন্ট বালু। হ্যাঁ, তাহলে এইভাবে বুঝছেন তো? এইভাবে আপনারা চিন্তা করবেন যে সেক্টর অনুযায়ী তার উপকরণ কি, কি বলেন? সমুদ্র থেকে যারা মাছ ধরে তাদের পণ্য কি বলেন? মাছ। তার উপকরণ কি? হ্যাঁ, জাল, জাহাজ, জাহাজের মধ্যে যে জ্বালানি বসে, এগুলো উপকরণ না? তাহলে এইভাবে আপনারা উপকরণ তো বুঝতেছেন যে যার যার ব্যবসার নেচার অনুযায়ী কী করবে, সংজ্ঞা চেঞ্জ হবে। আমরা আরও কিছু একটু আলোচনা করে দাঁড়া গাচ্ছি। তারপরে এখানে দেখেন কি বলা আছে, উৎপাদ কর শব্দটা কি? উৎপাদ কর। করদাতা কোনো সরবরাহ প্রদানের সময়, সরবরাহ প্রদান মানে কি? কেনা না বেচা? হ্যাঁ, করদাতা কোনো সরবরাহ প্রদানের সময় যে মূসক ক্রেতার নিকট থেকে আদায় করেন সেটি উৎপাদ কর। মানে বেচার সময় যেটা নিবেন এটা উৎপাদ কর। মনে থাকবে কিনা দেখেন, আমাদের কর কিন্তু দুই জায়গায়, একটা কেনার ব্যাট আর একটা কি? বেচার ব্যাট। একটা কেনার ব্যাট আর একটা কি? বেচার ব্যাট। তাহলে বেচার সময় যেটা কালেকশন করে থাকবেন এটা হচ্ছে উৎপাদ কর। বুঝছেন এবার? হ্যাঁ, মনে করেন কাস্টমার দিতে চায় না, এটা উৎপাদ করে, এই জন্য উৎপাদ কর। মনে রাখবেন যে কাস্টমার কি ব্যাট দিতে চায় না, বেশি উৎপাদ করে, এই জন্য কি? উৎপাদ কর। মনে থাকবে। উপকরণ কর কি? দেখেন, সরবরাহ প্রদানের জন্য করদাতা যে উপকরণ ক্রয় করেন তা ক্রয়ের সময় তাকে মূসক পরিশোধ করতে হয়। আপনি যখন র মেটেরিয়ালটা কিনছিলেন, আপনি মূল্য পরিশোধ করছেন কিনা বলেন? তাহলে দেখেন কি বলছে, সরবরাহ প্রদানের জন্য করদাতা যে উপকরণ ক্রয় করেন তা ক্রয়ের সময় তাকে মূল্য পরিশোধ করতে হয়, বিক্রেতা তা আদায় করেন। তাহলে আমরা কি করি, ওই যে যার থেকে পণ্য কেজি উনি আমার থেকে ব্যাট আদায় করছে না ভাই? উপকরণ ক্রয়ের সময় প্রদত্ত এই মূসককেই
উপকরণ কর বলা হয়। যেমন উপরে বর্ণিত 300 টাকা সর্বপ্রদানের জন্য যদি করদাতাকে 200 টাকা উপকরণ ক্রয় করতে হয়, তাহলে তাকে তিনি মূসক পরিশোধ করবেন, ওই যে ইনক্লুসিভ আর কি, 200 ভাগ 115 ভাগের 15, 26 টাকা কি 200 টাকার র মেটেরিয়াল কেনার সময় আপনি 26 টাকা কি করছিলেন, 26 টাকা 7 পয়সা ব্যাট দিয়ে আসছিলেন, এটা আপনার জন্য উপকরণ কর, এটা আপনি রেয়াত পাবেন। তাহলে কেনার সময় যেটা দিয়ে আমরা উপকরণ কর বলি কিনা বলেন? তাহলে আপনি কেনার সময় যেটা দিয়েছিলেন ওইটাকে আমরা বলবো উপকরণ কর, আর বেচার সময় যেটা দিব এটাকে বলবো উৎপাদ কর। দেখেন মনে থাকবে কিনা। আচ্ছা, এখন আরো কিছু জিনিস আছে, এটা জাতীয় রাজস্ব বোর্ডের আর কি। এখানে একটা ভুল আছে শুধু, সরি এটা না, এটা তো কালকে ক্লাসে। এখানে আমি যেটা দেবো এটা চেঞ্জ করে দিব। এখানে যে 2 কর মেয়াদ, পরবর্তী 2 কখন রেয়াত দিতে হবে, এই 2 কর মেয়াদের জায়গা হবে কত, 4 কর মেয়াদ। এছাড়া এই স্লাইডে সব ঠিক আছে, ঠিক আছে। কখন কর মেয়াদ রেয়াতের জায়গা হবে কি 4 কর মেয়াদ। আর এটা মোটামুটি অনেক সুন্দর, এই জন্য আমি আপনাদের শেয়ার করছি আর কি, এটা দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, এই যে রেয়াত কখন নেওয়া যায় এটা দিয়ে দিব। আচ্ছা, এখন বলতে স্যার যে মাসে এই মাসে আমি 25 তারিখে মেটেরিয়াল কিনলাম, এই 5 দিন আর পরবর্তী 3 মাস। না 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 না, পরবর্তী 4 কর মেয়াদ, ওই মাস তো পাবেনই। এই যে এখন এখন আলোচনা করবো, এই যে যাচ্ছি ওখানে, ওই মাসে তো পাবেন, তারপরে 4 মাসও পাবেন। তাহলে স্যার যে চলতি মাস 5 মাস। হ্যাঁ, চলতি মাস সহ 5 মাস। আচ্ছা যাক, এখন আপনি বলেন, দুইটা তো দেখাইলাম। আমি প্রথম ক্লাসে বলছিলাম কখনো যদি এরকম কোনো সংজ্ঞা কোনো কোশ্চেন আপনার মনে জাগে, কোথায় খুঁজবেন বলেন, মনে আছে কিনা দেখি। বলছিলাম যে আপনি যদি কখনো জানে ব্যবসায়ীকে উপকরণ কাকে বলে, আমি যে বললাম উপকরণ, আপনি প্রমাণ দেবেন উপকরণ কোন জায়গায় লেখা আছে। হ্যাঁ, আমরা বলছিলাম না, মূল্য সংযোজন কর ও সম্প্রশুল্ক আইন 2012 এর ধারা 2-তে দেখবেন, কি মনে আছে ভাই? সেকশন 2-তে। হ্যাঁ, সেকশন 2-তে, ধারা 2-তে দেখবেন, 2-এ বলা আছে না, এই যে এখানে যা দেখেন কি বলা আছে, এই যে এখানেও দেখেন উৎপাদ কর, হ্যাঁ, উপকরণ করের সংজ্ঞা দেওয়া আছে। এই দেখছেন ওই উপকরণ, হ্যাঁ, উপকরণ আমি একটু আলোচনা করব। উৎপাদ করের সংজ্ঞা দেওয়া আছে কিনা বলেন? ওই জায়গাটা সহজ, ওই জন্য আলোচনা করছি। উৎপাদ কর, হ্যাঁ, এই দেখেন, তারপরে এই যে কি আর অন্যান্য ইয়াগুলি সংজ্ঞা আছে। একটা হলো উপকরণ কর আর একটা উৎপাদ কর, আছে কিনা ভাই বলেন তো? যেহেতু অলরেডি আপনারা জানেন, আমি এটা বললাম না। উৎপাদ হইল বেচার সময়, কি বলেন, আর উপকরণ হলো কেনার সময়, মনে থাকবে কিনা? এখন আমরা দেখি উপকরণ কি। এখন আপনারা খেয়াল করবেন, আপনারা যে ক্লাস করতেছেন, আপনাদের মধ্যে কেউ কেউ আছেন না বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠানে কাজ করবেন, কেউ কেউ আছেন কি উৎপাদনকারী কাজ করবেন, কেউ কেউ আছেন সেবা প্রদানকারী কাজ করবেন। বিভিন্ন রকম ব্যক্তি আছে কিনা বলেন? তাহলে আমরা উপকরণের সংজ্ঞা ব্যক্তি অনুযায়ী চেঞ্জ হবে না? এখন আমরা মনে করেন নাস্তা খেতে গেলাম বিস্কুট দিয়ে, হ্যাঁ, বিস্কুটের উপকরণ চিনি, আটা, ময়দা, আর একবার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছেন, ওনার ব্যান্ড দুইটা কি এক হবে বলেন? তাহলে যার যার ব্যবসার নেচার অনুযায়ী উপকরণের সংখ্যা চেঞ্জ হবে কিনা বলেন? তাহলে দেখি উপকরণের সংজ্ঞা আমরা কীভাবে বলবো। তাহলে আপনি মাথায় রাখবেন যে আপনার কোম্পানির আলোকে সংজ্ঞা কি। উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল। তাহলে বলেন যার যার ব্যবসার কাঁচামাল কিনা, যা যা ব্যবসার কাঁচামাল। হ্যাঁ, এখন এই যে এখানে বলছে, আচ্ছা আমি একটু পড়ি। উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরি রিয়েজেন্ট। আচ্ছা, কাঁচামাল হিসেবে যা বোঝাচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি, সব কিছু না উপকরণ হিসেবে। তাহলে এটা যেমন যারা বিস্কুট উৎপাদন করে তার উপকরণ হচ্ছে আটা, ময়দা, সুজি, ঠিক না? আবার যে গার্মেন্টসের পণ্য উৎপাদন করে তার উপকরণ কাপড়, যে রিয়েল এস্টেট কোম্পানিতে আছে তার উপকরণ রড, সিমেন্ট, বালু, যে ব্যবসায়ী যাহা কিনে তাহাই বেচে, সে যাহা কিনছে ওটাই কাঁচামাল না? সবাই তো ক্লিয়ার আশা করি। ল্যাবরেটরি রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ। আপনি যে এই যে পণ্যটার প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্টের যে কোয়ালিটি ঠিক আছে কি না এটা টেস্ট করার জন্য রিয়েজেন্ট কিনতে পারেন না, মেডিসিন কিনতে পারেন না, ইকুইপমেন্ট কিনতে পারেন না, যে এই ইকুইপমেন্টটাতে টেস্ট করব
এটা কেমিক্যাল মানে হাইজেনিক ঠিক আছে কিনা, কি বলেন, পিএসপি ঠিক আছে কিনা। তাহলে ল্যাবরেটরি রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ এগুলো উপকরণ কিনা বলেন। ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ল্যাবরেটরি রিয়েজেন্ট এগুলো উপকরণ কিনা বলেন। জি এগুলো প্রয়োজন। হ্যাঁ এগুলিও প্রয়োজন তো আছে, আমরা এগুলি রেয়াত দিতে পারবো কিনা উপকরণ হিসেবে। জ্বালানি হিসেবে ব্যবহৃত পদার্থ, আপনার কোম্পানি যদি গ্যাস ইউজ করেন প্রোডাক্ট উৎপাদনে, হ্যাঁ যদি বিদ্যুৎ ইউজ করেন, যদি ফার্নেস অয়েল ইউজ করেন, হ্যাঁ এমন কিছু যেটা আপনি কি জ্বালানি হিসেবে ইউজ করেন, ওইটা রেয়াত দিতে পারবেন কিনা। আমরা কিন্তু ভাই আজকে কেনার ব্যাট, শুনেন ব্যাট দুই জায়গায় না ভাই, একটা হলো কেনার ব্যাট আর একটা কি বেচার ব্যাট। আমরা আজকে কেনার ব্যাট ফেরত নেওয়ার বুদ্ধি শিখতেছি, যে বেচার সময় তো দিব, কেনার কোনটা কোনটা ফেরত পাবো, কোনটা কোনটা পাবো না, ওইটা আলোচনা করতেছি। তাহলে আপনি যদি একটা পণ্য উৎপাদন করতে যে জ্বালানি ইউজ করেন, তা জ্বালানিটা রেয়াত পাবেন কিনা। জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, ফার্নেস অয়েল, ডিজেল যদি ব্যাট দিয়ে থাকেন ব্যাট ফেরত দিবেন না, ওগুলি রেয়াত পাবেন। তারপর হিসাবে দেখেন মোড়ক সামগ্রী, যেই প্যাকিংটা ইউজ করে পণ্যটা দেশের বাইরে এক্সপোর্ট করছেন বা কাস্টমারের কাছে পৌঁছায় দিচ্ছেন, এই প্যাকিং মেটেরিয়ালও কি রেয়াত দিতে পারবেন না। সেবা, এখন আপনার মনে করেন পণ্যের কিউসি চেক করে দিছে, কনসালটেন্সি সার্ভিস দিচ্ছেন, ক্লিনিং সার্ভিস দিচ্ছেন, সিকিউরিটি সার্ভিস দিচ্ছেন, বিজ্ঞাপন সার্ভিস দিচ্ছেন, যেই সেবাটা আপনি প্রুভ করতে পারবেন এটা আমার উৎপাদনের সাথে রিলেটেড, রেয়াত পাবেন কিনা। জি নেওয়া যাবে। যন্ত্রপাতি, যন্ত্রাংশ, যেই মেশিন দ্বারা প্রোডাকশন দিচ্ছেন ওই মেশিন আনার সময় ব্যাট দিচ্ছেন না ভাই, যেই ওই মেশিনের স্পেয়ার পার্টস মাঝে মাঝে রিপেয়ার করেন না, নষ্ট হয়ে গেলে ঠিক করেন না, মোটর ঠিক করেন, মেনটেনেন্স করেন, তাহলে যন্ত্রপাতিও রেয়াত দিতে পারবেন, যন্ত্রাংশ পারবেন কিনা বলেন। পারবো স্যার। হ্যাঁ বলছে কি, তবে নিম্নবর্ণিত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হবে নিচেরগুলি। আপনারা কল্পনা করেন আপনারা একটা ওষুধ কোম্পানিতে আছেন, বা একটা খাদ্যদ্রব্য উৎপাদনকারী কোম্পানিতে আছেন, বা একটা টয়লেট্রিজ কোম্পানিতে আছেন, যে কোনো একটা চিন্তা করেন, তাহলে এইগুলি আপনি উপকরণ পাবেন। তবে নিম্নবর্ণিত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হইবে না শ্রম। তাহলে বলেন শ্রমিকের শ্রম কি ব্যাটে বলে আমরা দ্বারা দুইয়ে পাইছি না, যে মালিক কর্মকর্তা করতে মালিকের জন্য প্রদত্ত সেবা অব্যাহতি প্রাপ্ত। তাহলে বলেন, তাহলে শ্রম কি ভ্যাটেবল হবে, রেয়াত পাবেন। এখন খেয়াল করেন, আপনি যদি মানব সম্পদ সরবরাহকারী প্রতিষ্ঠানের কাজ করেন, আপনি কি রেয়াত পাবেন না ভাই। না না বুঝে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করেন। মনে করেন আপনি এমন একটা কোম্পানিতে আছেন যে কোম্পানি মানব সম্পদ সরবরাহ করে, যে কোম্পানি ক্লিনিং কোম্পানির কাজ করে, যে কোম্পানি সিকিউরিটি কোম্পানির কাজ করে, যে কোম্পানি সিএ ফার্মের কাজ করে, যে কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্ট করে, ওইখানে শ্রম কি আপনার উপকরণ না। আচ্ছা আপনি ফ্যাক্টরি বানাইছেন, হ্যাঁ বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, ফ্যাক্টরি বানাইছেন বিল্ডিংয়ের উপরে, বিল্ডিং কি আপনি রেয়াত পাবেন না। কিন্তু আপনি যদি ভূমি ক্রয় বিক্রয় করেন তাহলে ভূমি আপনার উপকরণ না। আপনি যদি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, আপনি যদি কোথাও ওই যে কি বলে আমাদের থাকি না রিসোর্ট বানান, তারপর কোনো ওই ফ্যান্টাসি কিংডম, হ্যাঁ ইয়া ওয়ার কি বলে নন্দন পার্ক, এরকম কোনো ইয়া তৈরি করেন, তাহলে আপনার উপকরণ না ভাই। আপনি যে উৎপাদনকারী কোম্পানি ইমারত বানান উপকরণ না, ওষুধ কোম্পানির জন্য ফ্যাক্টরি বানাচ্ছেন উপকরণ না। কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট কোম্পানি হন, ফ্ল্যাট বিক্রি করেন, ইমারতটা বিক্রি করবেন, তাহলে উপকরণ না, কমার্শিয়াল স্পেস। বুঝতে পারছেন। তাহলে এই উপকরণের সংজ্ঞা ব্যক্তি অনুযায়ী চেঞ্জ হয় কিনা বলেন। তাহলে নর্মাল উৎপাদনকারীর জন্য শ্রম, ভূমি, ইমারত এগুলি কি হবে না, উপকরণ হিসাবে গণ্য হবে না। কিন্তু কোনো কোম্পানি যদি শ্রমটাই তার উপকরণ, এটাই তার ব্যবসা, তাহলে এটা হবে কিনা বলেন। সকল প্রকার আসবাবপত্র, আপনার অফিসের জন্য আসবাবপত্র কিনছেন, উপকরণ হিসেবে গণ্য হবে না। কিন্তু যদি প্রোডাক্ট রাখার জন্য কিনেন র্যাক, তাহলে উপকরণ হিসেবে গণ্য হবে না। বুঝতে পারছেন। ইন্টেরিয়র ডিজাইন,
আপনি অফিসে সুন্দর একটা ডিজাইন রেডি করছেন, হ্যাঁ, যে বায়ারের জন্য, এটা উপকরণ হিসেবে ইয়ে হবে না। কিন্তু আপনি যদি সোনারগাঁ হোটেল হন, রেডিসন ব্লু হন, শেরাটন হোটেল হন, যে বিদেশি ভিআইপির আসবে 1 লাখ টাকা করে রুম ভাড়া দিব, ইন্টেরিয়র করলেন, তাহলে উপকরণ হবে না? কি বলেন? কোনো কোম্পানির নকশা বানায় দিল কেউ, এটাই তার মানে বিল্ডিংয়ের নকশা বানায় দিল, সেই জন্য ফি নিল, এটা তার উপকরণ না? কিন্তু আপনি কাউকে দিয়ে ডিজাইন করেছেন, আপনার জন্য উপকরণ না। তাহলে এইভাবে যানবাহন ভাড়া, হ্যাঁ, ক্রয়, লিজ, এখন আপনার কোম্পানি কর্মকর্তা পিক অ্যান্ড ড্রপের জন্য আপনি কি যানবাহন ভাড়া নিছেন, তাহলে উপকরণ না। কিন্তু আপনার যদি ব্যবসাটাই হয় ট্রান্সপোর্টের বিজনেস, গ্রিন লাইন পরিবহন, সোহাগ পরিবহন, তাহলে শীতল পরিবহন আপনার জন্য উপকরণ কিনা বলেন? ধরতে পারছেন? তো এইভাবে সরকার বলছে এই জিনিসগুলি নর্মাল উৎপাদনকারীর জন্য উপকরণ না, বুঝছেন? তার নিচে কি বলছে দেখেন, তবে শর্ত থাকে যে আইনের 3য় তফসিলে অনুচ্ছেদ 3-এ উল্লেখিত ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য, সেবা উপকরণ হিসেবে গণ্য হইবে। তাহলে এই পণ্যগুলি যদি কোনো ব্যবসায়ী যাহা কিনে তাহাই বেচে, উনি যদি কেনা বেচা করে, তাহলে উপকরণ কিনা বলে? তাহলে কোনো ব্যবসায়ী যদি ফার্নিচার কিনে, তাহলে ফার্নিচার উপকরণ না? উপকরণ। কোনো ব্যবসায়ী যদি ইলেকট্রিক পণ্য কিনে, তাহলে উপকরণের সংজ্ঞা ব্যক্তি অনুযায়ী পরিবর্তন হবে কিনা বলেন? অবশ্যই। তাহলে মোটামুটি সংজ্ঞা ধরতে পারছেন আপনারা উপকরণ কি? স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এখানে তো স্যার সরাসরি আইনে বলা আছে যে আসবাবপত্র, ভূমি, দালান কোঠা এগুলো উপকরণ না। কিন্তু স্যার আপনি তো বলছেন যে আমি যদি ভূমি, দালান কোঠার ব্যবসা করি অথবা আসবাবপত্র সেল করি, তখন স্যার এটা উপকরণ। কিন্তু এটা স্যার আইনে কি কোথাও মানে স্পেসিফিক বলা আছে? মানে দেখা গেল আমি এটা করলাম, তারপরে আপনার ইসের থেকে এনবিআর থেকে এসে বলবো আপনি এটাকে উত্তর দিতেছি। উপকরণ তো সকল প্রকার কাঁচামাল, এটা দিয়ে শুরু হইলো, হ্যাঁ। সে একটা খাদ্যদ্রব্য বা এরকম ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাহলে সে আসবাবপত্র কিনলে এটা কি উপকরণ না? কি বলেন? সে এই জিনিসগুলি কিনলে উপকরণ না। তাহলে নিচে কি বলছে? তবে শর্ত থাকে যে এই যে এগুলির জন্য শর্ত থাকে যে আইনের 3য় তফসিলের অনুচ্ছেদ 3-এ বলা ছিল না ব্যবসায়ীকে যে পণ্য বা সেবার আকার, আকৃতি, গুণগুণ পরিবর্তন না করিয়া পণ্যের বিনিময়ে বিক্রি করে, সেই লোক ব্যবসায়ী কিনা বলে? এই অনুচ্ছেদ 3-এর রেফারেন্স দেওয়া আছে কিনা? অনুচ্ছেদ 3-এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা হস্তান্তরের উদ্দেশ্য নিয়ে যদি ইম্পোর্ট করেন, যদি কিনেন, যদি অর্জন করেন বা অন্যভাবে মানে কারো না বলে নিয়ে আসছেন, সংগৃহীত পণ্য বা সেবা উপকরণ হিসেবে গণ্য হইবে। এই লাইনটা দ্বারা আপনার এই ব্যাখ্যাটা দেয় কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার স্যার। এবার বুঝতে পারছি। বুঝতে পারছেন? এইবার ক্লিয়ার। হ্যাঁ, জি স্যার, এবার ক্লিয়ার স্যার। খেয়াল করেন নাই, বুঝছেন? আসলে আমি কি বলছি যে উল্টাপাল্টা শিখাইলে রেফারেন্স না দিলে স্বীকার করবেন না, করবেন আর যে বলবো তারা বলবেন রেফারেন্স। আমি যে জিনিস জানি না আমি জিনিস বলবো না এখানে। তাহলে চটা একটু দেখবেন স্যার, চটা ভাড়া নিয়ে একটু এটা বলবেন। বলেন। হ্যাঁ, ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, হ্যাঁ প্রাঙ্গণ, আচ্ছা অফিস, শোরুম, অনুরূপ ক্ষেত্রে যেই নামে অভিযোগ না কেন ভাড়া গ্রহণ। আপনি মনে করেন আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠান, কিন্তু আপনি অফিস ভাড়া নিছেন, তাহলে অফিস ভাড়া কি আপনার উৎপাদন উপকরণ বলেন? এটা রেয়াত দিবেন না, শোরুম রেয়াত পাবেন না। অনুরূপ ক্ষেত্রে এখন আপনি যদি এরকম হয়, মনে করেন স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন কি ওই সেলস সেন্টারে কি পণ্য বেচে না? হ্যাঁ, এখন স্বপ্নর যদি বাড়ির ওনার তাকে 6.3 দিতে পারে, স্বপ্ন এটা ক্লেম করতে পারে না, এটা আমার উপকরণ। কারণ আমি তো স্পেসটা ভাড়া নিয়েই প্রোডাক্টটা বেচতেছি, আমি তো উৎপাদনকারী না। একটা সিএ ফার্ম, সে তার কি ফ্যাক্টরি আছে বলেন? আচ্ছা, এখন সিএ ফার্ম যদি বাড়িওয়ালা থেকে 6.3 পায়, সে বলতে পারে না আমি আমার স্পেসের ভিতরে আমি কাস্টমারকে সেবা দিই, তাহলে এটা আমার উপকরণ?
বলতে পারে স্যার। এই যে আমি যে ট্রেনিং করাইতেছি, আমার ট্রেনিং সেন্টারে ভাড়ার উপর আমি ব্যাট দিই না। আমার বাড়িওয়ালা যদি আমাকে 6.3 দিত, তাহলে আমি বলতে পারবো না আমার ট্রেনিং সেন্টারের এই অফিসটাই তো আমার উপকরণ। কি বলেন? আমি রেয়াত নিব? ভালো একটা কথা। পাইছেন? একটা স্যার এই যেমন স্যার যদি কারখানা ভাড়া, না, কারখানা ভাড়ার উপরে ব্যাট নাই তো, ব্যাট যেহেতু নাই তাহলে আপনি রেয়াত দিবেন কি? কিন্তু স্যার কিন্তু প্ল্যান্ট এন্ড মেশিনারি, যেটা প্ল্যান্ট এন্ড মেশিনারি যেটা আছে সেটা তো ব্যাট আছে, হ্যাঁ ব্যাট আছে। আপনার জাকির স্যারের বই দেখবেন, জাকির স্যারের বইয়ে স্যারে দেখবেন যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স সবগুলো উপকরণ দিয়ে একটা সুন্দর উদাহরণ দিয়ে দিছে, দেখেন আপনার জাকির স্যারের বই আছে। সহকারে একটা দাঁড়ান, বুঝি। আপনি ভাড়া নিচ্ছেন, উনি কি আপনাকে 6.3 দিছে? 6.3 দেয় কি? 6.3 দেয় নাই? দিচ্ছে স্যার। আচ্ছা, আমরা আরো আলোচনা আছে, তখন আপনার প্রশ্নের উত্তরটা দিব। হ্যাঁ, যদি উনি 6.3 দেয় আর আপনার যদি সেই কি বলে সহগের মধ্যে থাকে, তাহলে আমরা তারা 46 সাথে এখনো যাই নাই। আমি এখনো রান্না করার আগে পেঁয়াজ মরিচ কাটতেছি, আমি তো আলোচনা শুরু করি নাই। আমি একটা কোশ্চেন তার এখানে একটা কথা ছিল যে নামে অভিহিত হোক, মানে এই কাজটা একটু মানে রাজস্ব কর্মকর্তারা একটু ঝামেলা করে, যে নামে অভিযোগ ভাড়া এর সাথে রিবেট নিতে পারবেন না, মানে এরকম একটা কথা ওরা বলছে। আচ্ছা দেখ, আমরা আপনার প্রশ্নের উত্তরটা দিব, আমি এখন দিতেছি না, এখন দিতে ক্লিয়ার হবে না, একটু পরে দেই, খেয়াল করেন। আচ্ছা সবাই দেখেন, এখন বোঝেন আপনার কতটুকু বুঝছেন, আমি একটু টেস্ট করি। আমি একটু প্রশ্ন করব, রিলেটেড হলে বলেন। আচ্ছা রিলেটেড, তার মানে স্যার আমরা বলতে পারি উপকরণগুলো যদি 6.3 না থাকে তাহলে সেই উপকরণগুলো রিয়াত নেওয়া যাবে না? জি, কারণ ধারা 46-এ শর্ত দেওয়া আছে কি কি রেয়াত নেওয়া যাবে না। ওইখানে বলা আছে যথাযথ 6.3 না পেলে রেয়াত পাবে না। তাহলে এখন এই যে এই জন্য বাড়িওয়ালারা এই যে সিএফআর নিতে পারে না কেন? কারণ বাড়িওয়ালা তাকে চালান দেয় না। এই যে টিভি টেলিভিশন চ্যানেল, হ্যাঁ, তারা ওই যে বিজ্ঞাপনী সংস্থা বাড়িওয়ালা থেকে চালান পায় না দেখে রেয়াত দিতে পারে না। আচ্ছা এটাই বুঝতেছিলাম। দাবে আসবে, আগে তো মেন ইয়া ক্লিয়ার হবে। শুনেন, প্রথম হইলো দেখেন, মনে করেন, কল্পনা করেন আপনারা একটা ওষুধ কোম্পানি পরিদর্শনে গেলেন, পরিদর্শনে যান না অনেকে, ক্লায়েন্টের ভিজিটে গেলেন। এখন ওই ভিজিট করার সময় যখন ওষুধ কোম্পানিতে ঢুকতে গেলেন, তখন আপনারা বললেন স্যার আমাদের তো নির্দিষ্ট অ্যাপ্রন আছে, প্রোডাকশন ফ্লোরে ঢোকার সময় অ্যাপ্রন পরে ঢুকতে হবে। আপনাকে একটা সাদা অ্যাপ্রন দিল, আপনি এটা পরে আসলেন। এখন মনে করেন এই অ্যাপ্রনটা যদি ব্যাট চালান দ্বারা কিনে নিয়ে আসে, মনে করেন উনি ব্যাটের সব নিয়ম কানুন মানছে, আপাতত নাম মানছে, পরে বোঝাবো বিস্তারিত, তাহলে এই অ্যাপ্রনটা কি উপকরণ হিসেবে রেহাত দিতে পারবেন? নিতে তো পারার কথা না, আপনি তো দ্বিধাদ্বন্দ্ব থাকলে হয় আগে থাকেন না, ঠিক আছে, আপনি পারার কথা, তার মানে পাবেন, কি বলেন? কারণ অ্যাপ্রনটা আপনার হাইজেনিকের সাথে জড়িত না? জি স্যার। আচ্ছা, এই যে প্রোডাকশন ফ্লো, আমি জাস্ট আপনার একটু ক্লিয়ার করি, ব্যাখ্যা করি যাতে ভবিষ্যতের জন্য সুবিধা হয়। এই যে আপনি যখন প্রোডাকশন ফ্লোরে ঢুকলেন, আপনি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কি হাতটা ধুইলেন, এটাও ব্যাট চালান দ্বারা কিনছে। মাথায় যে একটা টুপি বলেন, এটাও ব্যাট চালান দ্বারা কিনছে। হ্যান্ড গ্লোভস যে বলেন, ব্যাট চালান দ্বারা কিনছে। জুতা পঞ্চ পরে যে ঢুকলেন বা স্যান্ডেল, এটাও ব্যাট চালান দ্বারা কিনছে। তাহলে এগুলো কি রাত পাবেন? 6.3 সব বানা হয়েছে, রেয়াতে যত শর্ত সব ফিল আপ করছে। কারণ এটা উপকরণের প্রমাণ দিতে পারবেন কিনা আপনি, আপনার কনফিডেন্স কি বলে? এটা হয় না স্যার, এটা মানা কষ্টই হয়। মানা কেন কষ্ট হয় সেটা বলেন। আর এটা অনেক সময় স্যার কমপ্লায়েন্সটা মেইনটেইনের জন্য স্যার আমরা কিছু আনুষঙ্গিক কিছু কাজগুলো করে থাকি স্যার। আপনি বোঝেন, শুনেন, আপনি বোঝেন। প্রথম হইলো আপনি আইন বোঝেন। প্রথম হইলো আপনার সহগে যদি থাকে, হ্যাঁ, আপনার যদি যথাযথ চালান দ্বারা কিনেন, তাহলে আপনি উপকরণের সংখ্যা প্রমাণ দিতে পারবেন না কেন? আপনি যদি হ্যান্ড স্যানিটাইজারতে হাত না দিয়ে ঢুকেন, আপনাকে প্রোডাকশনে ঢুকতে দিবে? তাহলে আমরা ট্রেনিং করতেছি কেন ভাই? কোম্পানির টাকা সেভ করার জন্য না? শোনেন ভাই, রাগ করেন, একটা মজা করি। হ্যাঁ, আমি কয়েকটা কোম্পানিতে কাজ করি, বুঝছেন। আজকে এক কোম্পানির ব্যাপারে বসছি। এখন আমি এই কোম্পানির কাজটা কেমন করি জানেন? কোম্পানির কেমন জানি বাপ মা নাই। আমি যে কোম্পানির কাজ করি, এই কোম্পানির বাপ মা নাই। বাপ মা নাই কেমন জানেন? আমি এই কোম্পানির কাজ করি, আমার ফি ঠিকই দেয়, কিন্তু এই কর্মকর্তা ওনাকে ঠেলে, এই কর্মকর্তা ওনাকে ঠেলে। কি বুঝছেন? মানে এই কোম্পানির কাজ করতে যে আমার কি করতে হয়,
পরে মালিককে ফোন দেওয়া লাগে, মানে কেউ দায়িত্ব নিতে চায় না ব্যাটের। তাহলে আমার কাছে কি মনে হচ্ছে, কোম্পানি কি নাই, বাপ্পা নাই, মানে গার্জিয়ান নাই, ঠিক আছে, অভিভাবকহীন কোম্পানি। হ্যাঁ, অভিভাবকহীন কোম্পানি। এখন মালিকের সাথে ডাইরেক্ট বসতে হয়, মালিক এসে রিপোর্ট দেয়, মালিক কী করে, কিন্তু লিমিটেড কোম্পানি কিন্তু তখন ওই যে জিজ্ঞাসা করে অ্যাকাউন্টসকে, ভাই এই বিডিএসের এই কাগজটা দেন না কেন, কয় আমাকে কেউ বলে নাই তো, বুঝছেন তো এবার, মানে ওনাকে বলতে হবে, ঠিক আছে। না না, এটা না, আমাকে বলে নাই তো, আমাকে না বললেন আমি করবো। আরেক কোম্পানি আছে কি জানেন, ওই কোম্পানির লোক চালান কেটে দেয়, বিডিএসটা জমাতে, স্যার দেখেন তো কোটা ঠিক আছে কিনা, আচ্ছা স্যার রেটটা চেঞ্জ হয়েছে কিনা, দিনে 3 বার করে ফোন দেয়। তাহলে আপনি কি বুঝছেন, এর গার্জিয়ান আছে, কি বুঝেন, যে মা বাবা দাদা দাদি সবাই আছে, হ্যাঁ, পোলা পাইনো আছে। এখন তাহলে ওই যে ছেলেটা ফোন দেয় না, এ বেতন পায় 90,000 টাকা, হ্যাঁ, এবং সেই কোম্পানি অনেক টাকা সেভ করে। আর যেখানে বাপ মা নাই, সে কিন্তু কি জানেন, অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স ক্লাসে বেতন এখন 30,000 টাকায় পায়, আজকে 7 বছর ধরে কোম্পানিতে আছে। মালিকে বাদ দেয় না কেন জানেন, কয় অলস হইলেও ছেলেটা সৎ আছে, হ্যাঁ, লাত্তি দিলেও যাইব না, কি বুঝছেন, বুঝছেন নাই, যে ছেলে সৎ আছে, চুরি টুরি করবো না, হ্যাঁ, লাথি দিলেও যাইব না, এমনি ইয়ে আছে। কিন্তু একটা ঠেলে চালান লাগে, আমি জানি কোন জায়গায় ঠেলা লাগে, ওই ওডে 30,000 দিয়ে আমার 30,000 দিয়ে দিছে, কি বুঝছেন, বুঝলেন নাই, মালিক এই লেভেলের না না, মালিকও তো শেয়ার আছে, তাহলে আপনি এক্সপার্ট আছেন, নিজে আপনি সামনে ঠেলে সামনে নেন, ওর বেতনই আপনি দিয়ে, টেনশন করার তো কিছু নাই। তাহলে এই যে আপনি যখন কোম্পানিকে সেভ করতে পারবেন, স্যার এই যে এটা তো রেট পাই, হ্যাঁ, এটা তো রেট নেওয়া যায়, বুঝছেন, তাহলে কোম্পানি আপনাকে ইনক্রিমেন্ট দিবে কিনা বলেন, তাহলে কোম্পানি তো এগুলি চায়, বুঝছেন, কোম্পানি এগুলি চায়। আমি যখন চাকরি করতাম না, আমার স্যাররা যখন বেতন না বাড়ছে, স্যার অসুবিধা নাই, ইনক্রিমেন্ট 2,000 টাকা কম দিচ্ছেন না, আমি একটু দায়িত্ব, মানে মাঝে মাঝে ব্যাখালি হলে কিন্তু 10,000 চলে যাবো, পরে কিন্তু দোষ আমার নাই। সাথে সাথে কি করছে, ইনক্রিমেন্ট আগেটা দিচ্ছে কিনা বলেন, বুঝলেন, আমরা তো অ্যাকাউন্টসও দেখতাম, ইচ্ছাও দেখতাম, সাপ্লাই চেনও দেখতাম, যে মাঝে মাঝে আমি যদি কোটেশন নিয়ে কি যদি চাপাচাপি না করি, 2,000 টাকা কি লস হইতেও পারে, পরে কিন্তু আমার দোষ দিন না। এখন ঠিক তেমনি আপনি খেয়াল করেন, আপনি মনে করেন একটা ফ্যাক্টরিতে ঢুকলেন, খেয়াল করেন, আচ্ছা ওই এগুলিতে রেট দিতে পারবেন, আপনি যখন এই যে অ্যাপ্রোনটা রেখে আসলেন, একদিন পর পর একটা যান্ত্রিক লন্ড্রির থেকে এই অ্যাপ্রোনটা ওয়াশ করে নিয়ে আসা হয় এবং 6.3 পায়, তাহলে এটা কি রেট পাবেন, এইটা রেট পাবে, এটাও রেট পাবেন না, অ্যাপ্রোনও তো রেট পাইছেন, এটাও পাবেন, হ্যান্ড ওয়াশও পাইছেন। এখন আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন ফ্লোরের জন্য এসি কিনছেন ব্যাট চালান দিয়ে, প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখার জন্য স্টোর রুমের জন্য এসি কিনছেন, আপনি কি রেট পাবেন, পাবো না স্যার, কেন পাবেন না, আমার সব ঠিক আছে, আমি কি বলছি, এখন যা বলতে সব ঠিক আছে, রেট পাবেন না, কারণ আপনি শোনেন, চিন্তা করেন এইভাবে, দুইটা এসি কিনছেন, একটা অ্যাকাউন্টসের সারের লেখা আর একটা কি প্রোডাকশনের লেখা, অ্যাকাউন্টসের সার এটা রেট পাবেন না, প্রোডাকশন এটা পাবেন, জানতে পারছেন, নেগেটিভ লিস্টে তো স্যার এটা কি পাবো স্যার, স্টোরে যদি থাকে অথবা ওয়্যার হাউসে যদি থাকে, এখন স্টোরে কি প্রোডাক্ট রাখার জন্য কিনছেন, প্রোডাক্ট রাখার জন্য কিনছি না, স্টোর ম্যানেজারের জন্য তো কিনতে পারেন, তাহলে পাবেন না, স্টোর ম্যানেজার কিনলে পাবেন না, কিন্তু প্রোডাক্ট রাখার জন্য কিনলে পাবেন। সোজা কথা প্রমাণ দিতে হবে এটা প্রোডাকশনের সাথে রিলেটেড, প্রোডাক্টের কোয়ালিটির সাথে রিলেটেড। অনেক শুনেন, আমি বলি, আমার এক ক্লায়েন্ট বিদেশ থেকে ওষুধ আমদানি করে, সেই ওষুধের জন্য 5টা ফ্রিজ কিনছে, যেটা মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে বলে রেট পাবে কিনা, কেন পাবে, কারণ এই ফ্রিজে না রাখলে প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে, ঠিক না, না আমি তো সেটাই বলছি, যে প্রোডাক্ট রিলেটেড হলে রেট পাবেন, মনে করেন সেলফ কিনছেন প্রোডাক্ট রাখার জন্য, রেট পাবেন না, সোজা কথা, ছলে বলে কৌশলে প্রমাণ দিতে পারলেই হইলো কি উপকরণ, রেট পাবেন। আপনারা একটা অ্যাড বানাইছেন প্রোডাক্ট বেচার জন্য, কোনো নায়ক বা কোনো ক্রিকেট প্লেয়ারকে দিয়ে অ্যাড বানাইছেন, এটা কি রেট পাবেন, অবশ্যই স্যার, কেন, এটা বিজ্ঞাপন,
তাহলে এইভাবে হ্যাঁ এইভাবে যেগুলি আপনার উৎপাদন উপকরণ প্রমাণ দিতে হবে সব রেয়াত পাবেন না। আচ্ছা এখন বাণিজ্যিক আমদানিকারকটা বুঝাই। বাণিজ্যিক আমদানিকারক যাহা আনছে তাহাই কি রেয়াত পাবে কিনা? একটা প্রশ্ন ছিল স্যার। বাণিজ্যিক আমদানিকারক যাহা আনে, ভাই যার ওখানে কথা আপনি মিউটে থাকেন না, শুনেন, বাণিজ্যিক আমদানিকারক যাহা আনে তাহাই বেচে, তাহলে যে জিনিসটা আছে ওটার যদি ব্যাট দিচ্ছে সেটা রেয়াত পাবে। এখন ওই বিল অফ ফেডির সাথে সে একটা পোর্ট চার্জ দিছে না ভাই? বিল অফ ফেডির সাথে পোর্ট চার্জ আছে কিনা বলেন? পোর্ট চার্জ, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে ব্যাংক চার্জ, হ্যাঁ, তারপরে সিএনএফ যদি ব্যাট চালান দিয়ে থাকে, যদি না দিলে পাবেন না, এগুলি কি রেয়াত দিতে পারে কিনা বলেন? পারবে স্যার, এলসিটা পারবে। হ্যাঁ, এখন বাণিজ্যিক আমদানিকারক যদি সিকিউরিটি সার্ভিস নেয়, ক্লিনিং সার্ভিস নেয়, যে প্রোডাক্টটা সবসময় কি র্যাকগুলি ক্লিন করতে হয়, ফ্লোগুলি ক্লিন করতে হয়, না হলে কি প্রোডাক্টে নষ্ট হয়ে যাবে, তাহলে সে যদি সহগে থাকে প্রমাণ দিতে পারে, রেয়াত দিতে পারবে না? সে গোডাউনের সিকিউরিটির জন্য সিকিউরিটি গার্ড, তাহলে এভাবে প্রমাণ দিতে হবে আমার উপকরণ কিনা, কি বলেন? তাহলে মোটামুটি বুঝছেন তো রেয়াত কি? রেয়াত হচ্ছে কেনার সময় আমরা যে ব্যাটটা দিয়ে থাকি, বিক্রয়ের সময় ওই ব্যাট, বিক্রয়ের সময় সেলস ব্যাটের সাথে কেনার ব্যাটটা সমন্বয়কে আমরা রেয়াত বুঝছি না ভাই? জি স্যার। আচ্ছা, রেয়াত নিতে হয় কিভাবে? রেয়াত নেওয়ার কিছু শর্ত আছে, শর্তগুলি মানতে হয়। আচ্ছা, তারপরে এই শর্তগুলি আমি ইয়াতে বলি। যেমন প্রথম শর্ত হলো যথাযথভাবে 6.3 দ্বারা কিনতে হবে। দ্বিতীয় শর্ত হলো 9.1-এ 4 মাসের মধ্যে দেখাইতে হবে। তৃতীয় শর্ত হলো সহগে থাকতে হবে। 4 নম্বর হলো উপকরণের সংখ্যায় পড়তে হবে। এরকম শর্ত আছে কিনা বলেন? আছে? তাহলে এই যে আমি যে বলছি আমার মুখের কথা বিশ্বাস করবেন না রেফারেন্স জানতে চাইবেন? রেফারেন্স। তাহলে এখন মনে রাখবেন ধারা 46, দেখেন ধারা 46-এ যান। এই যে ধারা 46 কি বলছে? উপকরণ কর রেয়াত। শব্দটা কি? উপকরণ কর রেয়াত। বলছে কি? এই আইনের ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, যদি আইনের কোথাও কিছু আলাদা বলা না থাকে, হ্যাঁ, মানে ভিন্নরূপ হইলে কি ওটা খেয়াল রাখতে হবে। এই আইনের ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে কোনো নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় করযোগ্য সরবরাহ, মানে কি ভাই, বেচার সময় ব্যাট থাকলেই তো রেয়াত পাবেন। এখন আপনার জিনিস যদি অব্যাহতি হয় তাহলে কেনা ব্যাট কি ফেরত পাবেন? মনে করেন আপনার বেচার সময় কি নাই, সেলস ব্যাট নাই, তাহলে কি আপনি রেয়াত পাবেন? আপনি রেয়াত পাবেন কখন? যখন আপনি বেচার সময় সেলস ব্যাট দিবেন। ঠিক আছে, এইভাবে। তাহলে বলছে কি দেখেন, করযোগ্য সরবরাহের উপর উৎপাদ করের বিপরীতে, মানে কি বিক্রির ব্যাট না ভাই, উৎপাদ ছিল কি বিক্রি না? উৎপাদ করে বিপরীতে মানে কি বিক্রির সময় উৎপাদ করে বিপরীতে, হ্যাঁ ব্যাট দিতে হবে। হ্যাঁ, নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত পরিশোধিত, মানে নিচেরগুলি বাদে। শব্দটা কি? নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত মানে কি? নিচেরগুলি বাদে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবে। তাহলে বলছে নিচের লিস্টে যেগুলি আছে এগুলি রেয়াত না পাওয়ার লিস্ট। এই লিস্ট দ্বারা যদি কোনো লেনদেন আটকায় যায় সে রেয়াত পাবে না। দেখেন, এখন আপনার কোনো ক্রয় বিক্রয় ঘটনা ঘটলো যেটা এই লিস্ট দ্বারা আটকায় না, তাহলে রেয়াত পাবেন। কি বুঝছেন ভাই? আপনারা ব্যাট শিখছেন কিভাবে বলেন? ধারা 15 অনুযায়ী ব্যাট কত পার্সেন্ট? 15%। ব্যাট যে কম দিবেন বা অব্যাহতি আছে, এটা কি রেফারেন্স থাকতে হবে না? কোন জায়গায় যদি রেফারেন্স না পান, ব্যাট কত পার্সেন্ট? 15%। ঠিক তেমনি এই ধারা 46 দ্বারা যদি কোনো পারচেজ না আটকায় যায় তাহলে রেয়াত পাবেন কিনা? এখন যদি ইন্সপেক্টর মহোদয় বা স্যাররা বলে যে আপনি এটা রেয়াত দিচ্ছেন কেন, আপনি বলবেন ধারা 46 দ্বারা প্রমাণ দেন, আমি রেয়াত পাবো না কেন। বুঝলেন এবার? কি প্রমাণ চাইবেন? যে আপনি দেখান ধারা 46-এর কোন জায়গায় বলা আছে আমি রেয়াত পাবো না, তার মানে এটা হলো না পাওয়ার লিস্ট। দেখেন ধরতে পারছে কিনা?
ধারা 46 না পাওয়ার লিস্ট। হ্যাঁ, ধারা 46 দ্বারা যদি আপনার কোনো পার্চেস আটকায় যায় তাহলে কি আপনি রেয়াত পাবেন না। যদি কেউ ধারা 46 দ্বারা আপনার কোনো লেনদেন আটকায় না যায় তাহলে চোখ বন্ধ করে আপনি রেয়াত পাবেন। ধরতে পারছেন সবাই? এখন আমরা কখন কখন রেয়াত পাবো না এই লিস্টটা চেক করি। দেখেন 1 ক বলছে কি একই মালিকানাধীন, এটা আমি 1 সেকেন্ড 30 সেকেন্ড পরে বোঝাচ্ছি। হ্যাঁ, দেখেন একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহগ্রহীতার মধ্যে উপকরণ ক্রয় বিক্রয় ক্ষেত্র ব্যতীত, হ্যাঁ ব্যতীত, যদি কোনো করযোগ্য সরবরাহের মূল্য 1 লাখ টাকা অতিক্রম করে, সরবরাহ মানে কি কেনা, যদি কোনো করযোগ্য সরবরাহের মূল্য 1 লাখ টাকা অতিক্রম করে, উক্ত সরবরাহের সমুদয় পণ ব্যাংকিং মাধ্যম বা মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যতি রেখে পরিশোধ করা হয়। আপনি এমন একটা কেনাকাটা করছেন যেটা টোটাল ভ্যালু কি 1 লাখ টাকার উপরে ব্যাট সহ, ওই পার্চেসে সব টাকা যদি নগদে দিয়ে দেয় তাহলে রেয়াত পাবেন না। দেখেন ধরতে পারছেন কিনা? বেচাকে বলা না, কেনাকে বলা হয়েছে। আপনাকে কোনো সাপ্লাই দিছে যেটা টোটাল ভ্যালু কত 1 লাখ টাকার উপরে, 1 লাখ টাকার নিচে হলে লাগবে না, কিন্তু আপনি কি করছেন সম্পূর্ণ টাকা নগদে দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি রেয়াত পাবেন না। দেখেন একটু ভ্যাট আর ট্যাক্সের মধ্যে একটু কনফ্লিক্ট করছে। বুঝি নাই। ডিএস এর ক্ষেত্রে আর বিডিএস এর ক্ষেত্রে স্যার ওই একটু কনফ্লিক্ট করছে স্যার। এই জায়গায় 1 লাখ বলছে আর ওই জায়গায় 5 লাখ। আচ্ছা যাই হোক, ব্যাটের ভাষায় বলছে আপনাকে তো বলছে যে আংশিক দিলেও হবে। কি বলছে? আংশিক দিলে হবে না, সমুদয় পণ যদি নগদ দিয়ে দেয় তাহলে কি রেয়াত কাটা যাবে। এখন আপনি এক কাজ করেন, 10% টাকা আপনি করেন ব্যাংকিং চ্যানেলে দেন বা চেকে দেন। সবাই ধরতে পারছেন কিনা বলেন? ভাই আপনারা কি রাগ করছেন কোনো কারণে? না স্যার, ঠিক আছে ঠিক আছে। 10% কতটা কোথায় আছে বললেন যে? আরে ভাই আমি বলছি 10% না, 1% দেন, 1% দেন। এটা হলো জাস্ট আংশিক হইলো ব্যাংকে দিতে হবে, এটা বুঝেছি। 10% কথার কথা বুঝাইতে বলছি, মানে 1 লক্ষ টাকার আংশিক। হ্যাঁ আংশিক, মানে 1 লাখ টাকার একটা অংশ হইলো কি আপনার এটা 1% দেন, 2% দেন, যাই দেন, 5 টাকা হইলেও আপনাকে ব্যাংক চ্যানেলে দিতে হবে, আর বাকি টাকা দেন, সমস্যা নাই, যাতে সে ভুয়া চালান দিলে এনবিআই তাকে ধরতে পারে। ধরতে পারছেন? এখন এরকম যদি হয় যে আপনি কি প্রত্যেক চালান ধরে ধরে কি চালান, অনেকে আছে না কর্পোরেট লেনদেন, আজকে কিছু পণ্য নেন, কালকে কিছু পণ্য নেন, পরশু এরকম নেন না সবাই? আছে কিনা বলেন? যে প্রত্যেক দিনই কি ডেলিভারি নিতেছেন, মাস শেষে একটা চেক দেন না, তাহলেও কিন্তু হবে। বলছে কি ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, ঠিক না? সবাই কি বলেন? প্রথম লাইনটা কি? একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহগ্রহীতার মধ্যে ক্রয় বিক্রয় ক্ষেত্র ব্যতীত। মনে করেন একটা গ্রুপ অফ কোম্পানি, তার 2 কোম্পানির মধ্যে লেনদেন হইতে পারে না, ক্রয় বিক্রয় হইতে পারে না। বাংলাদেশে অনেক গ্রুপেরই তো আছে যাদের উৎপাদন ইউনিট আছে, আবার প্যাকেজিং ইউনিট আছে কিনা বলেন? হ্যাঁ, তাহলে কি বলছে? একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহগ্রহীতার মধ্যে ক্রয় বিক্রয় ব্যতীত। তার মানে আপনার যদি এরকম হয় যে আমার 3টা বিন আছে, আমি একটা বিন্দে টেন্ডারে পার্টিসিপেট করলাম, কিন্তু আমি আরেক বিন্দে ইনপুট করছি, তাহলে আপনিও তো আপনার কোম্পানিতে বিক্রি করতে পারেন না? জি করা যাবে। তাহলে তখন চেক ইস্যু করা লাগবে। এই ধরনের এক মালিকানা কোম্পানির, মানে একই মালিকের কোনো কোম্পানি থেকে আরেক কোম্পানিতে লেনদেন হলে চেক ইস্যু না করলে রেট কাটা যাবে না। দেখেন এই লাইনটা বলছেন কিনা? স্যার একই মালিকের 2টা বিন থাকলে, হ্যাঁ একই মালিকের যদি একাধিক বিন থাকে তাহলে এক বিন থেকে আরেক বিনে বিক্রি করলেও ওই যে ব্যাংকিং চ্যানেলে টাকা দেওয়া লাগবে না, সে রেট দিতে পারবে। এই যে বলছে একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহগ্রহীতার মধ্যে উপকরণ ক্রয় বিক্রয় ক্ষেত্র ব্যতীত, এটা বাদে। এই যে 3 আমরা জাস্ট বিক্রি দেখাইলাম, কিন্তু মনে করেন উদাহরণস্বরূপ ধরেন আকিস গ্রুপ, হ্যাঁ আকিস গ্রুপের একই মালিকের 2টা কোম্পানি, একটা হলো আকিস ফুড আর একটা হলো আকিস প্যাকেজিং। তাহলে প্যাকেজিং যদি ফুডকে কিছু কার্টুন সাপ্লাই দেয়, তাহলে ব্যাংকিং চ্যানেলে টাকা না দিলেও কি রেট পাবে না? জি পাবে। হ্যাঁ, এবার চিন্তা করেন প্রাণের মনে করেন প্রোডাকশন ইউনিট আছে, প্লাস্টিক ইউনিট আছে, আবার ইয়াও আছে,
র্যাপারের ইউনিট আছে, তাহলে প্রাণের যদি কোনো ফ্যাক্টরি থেকে কিছু প্রোডাক্ট সাপ্লাই দেয়, যদি তারা মাস শেষে অ্যাকাউন্টস রিকনসিলিয়েশন করে নেয়, তাহলে কি চেক ইস্যু না করলে পারবে না? এভাবে বুঝতে পারছেন ভাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তারপরে দেখেন বলছে 2, যদি আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা কর্তৃক দাখিল পত্রে মানে 9.1-এ উক্ত সেবার বিপরীতে পদে উৎপাদ কর ধারা 20 অনুসারে পৃথকভাবে প্রদর্শন না করা হয়। মনে করেন আপনি বিদেশ থেকে কোনো সার্ভিস কিনছেন যেটা রেয়াত নেওয়া যায়, কিন্তু আপনি কি করে নাই 9.1 দাখিল পত্রে কি করে নাই, এন্ট্রি দেন নাই, তাহলে কি রেয়াত পাবেন? না, পাওয়া যাবে না। বলছে বিদেশ থেকে আমদানিকৃত মানে কি, লোকাল না, কিন্তু বিদেশ থেকে আমদানিকৃত। তাহলে বিদেশ থেকে কোনো সেবা আমদানি করলে ধারা 20 পড়তে হবে, ধারা 20 নির্দেশ অনুযায়ী এন্ট্রি দিতে হবে কিনা বলেন? জি। তাহলে নতুবা কি করা যাবে, বিদেশ থেকে আপনি সফটওয়্যার কিনলেন, হ্যাঁ কোনো বিজ্ঞাপনী সংস্থা থেকে বিজ্ঞাপন নিলেন, অথবা গুগল থেকে কোনো সার্ভিস কিনলেন, গুগল অ্যাডসেন্স থেকে, এটা ধারা 20 অনুযায়ী এন্ট্রি দিলে রেয়াত হবে, নতুবা রেয়াত কাটা যাবে। খুব ভালো করে খেয়াল করেন, যেই কর মেয়াদ মানে কি, যেই মাসে কিনছেন না ভাই, যেই কর মেয়াদ মানে কি, যেই মাসে আপনি পারচেসটা করছেন, যেই কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয়, সেই কর মেয়াদ বা তৎপরবর্তী শব্দটা কি, সেই মাস বা তার পরের 4 কর মেয়াদের মধ্যে রেয়াত গ্রহণ না করলেন। এখন আপনি মনে করেন আজকে যদি একটা পণ্য কিনেন, আজকে কয় তারিখ বলেন? 9 তারিখ না 5 তারিখ? আজকে 5 তারিখ, 9 মাস। আচ্ছা, আজকে যদি 5 তারিখ হয় তাহলে 5 দেখেন 5 9 24 না, 5 9 24, তাহলে এই মাসের বাকি দিনগুলি রেয়াত পাবেন না। শব্দটা কি, তৎপরবর্তী। হ্যাঁ, তাহলে আপনি 10 নাম্বার মাস দেখেন, 10 11 12 আবার জানুয়ারি 13 তো আর নাই, জানুয়ারি পর্যন্ত, তাহলে জানুয়ারি মাস পর্যন্ত পরের 4 মাস রেয়াত পাবেন না। জানুয়ারি রিটার্ন আপনি ফেব্রুয়ারির 15 তারিখে জমা দিবেন না ভাই? জি। তাহলে আপনি এটা বলেন, ফেব্রুয়ারি রিটার্ন দেওয়ার আগ পর্যন্ত রেয়াতটা নিতে পারবেন কিনা বলেন? জি, তৎপরবর্তী 4 কর মেয়াদ। তাহলে কি এটা হইলো, দেখেন এটা হলো বোনাস, এটা কি বাকি দিনগুলি বোনাস, এই 4 মাস আপনি রেয়াত পাবেন, এটা বোনাসের উপরে বোনাস না? বোনাসের উপরে 15 দিন বোনাস। ধরতে পারছে সবাই? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন, তারপরে কি বলছে, প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে ব্যতীত, বা চুক্তিভিত্তিক উৎপাদন করলে আমরা কি করি, পণ্য সাপ্লাই দিই, কাস্টমারের কাছে পৌঁছায় দিই না। আপনি বলেন না যে ভাই আমি আপনাকে কিছু র মেটেরিয়াল দিয়ে আপনি প্রোডাক্টটা বানায় দেন, এরকম চুক্তিভিত্তিক চুক্তি করেন না অনেক সময়? চুক্তিভিত্তিক উৎপাদন মানে কি, বলেন না যে ভাই আমার প্রোডাক্টটা ডাইন করে দেন, হ্যাঁ আমার প্রোডাক্টটা ফিনিশিং করে দেন, বলেন না? তাহলে এরকম আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করছেন, হ্যাঁ কন্ট্যাক্ট করে বলছেন যে ভাই আমি আপনার কিছু র মেটেরিয়াল দেই, প্যাকিং মেটেরিয়াল দেই, আমার মেশিনের ক্যাপাসিটি শেষ, আপনার তো মেশিনের ক্যাপাসিটি আছে, প্রতি কেজি আপনাকে এত টাকা করে দেবো, আমার প্রোডাক্টটা বানায় দেন, বলেন না এরকম? আচ্ছা, গার্মেন্টসেরও তো অর্ডার দেয় অনেক সময়, অর্ডার বেশি থাকলে, মেশিনের ক্যাপাসিটি কম থাকলে। তাহলে দেখেন প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক উৎপাদন, ভাই চুক্তিভিত্তিক উৎপাদন করলে ওনাকে র মেটেরিয়াল দিতে হবে কিনা? তাহলে ওনাকে র মেটেরিয়াল না দিলে উনি প্রোডাক্ট বানাতে পারবে? হ্যাঁ, তাহলে বলছে প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে ব্যতীত, তাহলে এরকম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং যদি করেন ওনাকে র মেটেরিয়াল দিতে হবে, তাহলে এই ক্ষেত্র ব্যতীত বলছে কিনা বলেন? এটা বাদে, ক্ষেত্র ব্যতীত অন্যের অধিকারে দখলে তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোগ কর, যেই জিনিস আপনার কন্ট্রোলে নাই ওই জিনিস আপনি রেয়াত পাবেন? জি না। এখন মনে করেন ছাত্ররা আন্দোলন করে আপনার জিনিস ওই প্রোডাক্ট সব নিয়ে গেল, তাহলে রেয়াত পাবেন?
বন্যার পানিতে সব ভাসা গেল, রেয়াত পাবেন? তাহলে বলছে যে আপনি ওই জিনিসই রেয়াত পাবেন যেটা পুনরায় কী করতে পারবেন, বিক্রি করতে পারবেন, আপনার সংরক্ষণে আছে। দেখেন ধরতে পারছেন কিনা? জি স্যার, এটা ধরতে পারছি। আরেকটা ব্যতিক্রম আছে, মনে করেন আমরা কি জানি যে 2.1 বিন নিবন্ধন নেওয়ার পরে যে কোনো সময় তথ্য পরিবর্তন হলে 14 দিনের মধ্যে ব্যাটারি জানাইতে হবে না? জানাইতে হবে। হ্যাঁ, এখন আপনি কি করছেন, একটা র মেটেরিয়াল নিয়ে আসছেন, নতুন একটা গোডাউন নিচ্ছেন, বিনে অ্যাড করেন নাই, ওই গোডাউনে যদি র মেটেরিয়াল রাখে, ব্যাট অথরিটি যদি অডিটা এসে যদি খুঁজে না পায়, তাহলে রেয়াত কাটা দিতে পারে না? ভাই আপনার গোডাউনে তো প্রোডাক্ট নাই, কাটতে পারে কিনা বলেন? আর যদি বিনে থাকে তখন বলবে না স্যার আমার যাত্রাবাড়িতে একটা গোডাউন আছে, চলেন ওখানে যাই, বলতে পারবে? তাহলে এই জিনিসটাও খেয়াল রাখেন যে এনবিআর এর ডাটাবেজে কি আপনার যে গোডাউনটা নাই, ওই গোডাউনে রাখলেও তো রেত কাটা যাইতে পারে না? আচ্ছা সরি, শব্দ ছিল। তাহলে দেখেন যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব মানে 6.1 বা ব্যবসায়ী 6.2.1 বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তক বা ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে আপনি যে যথাযথভাবে ক্রয় বিক্রয় হিসাবে যদি এন্ট্রি না দেন তাহলে রেয়াত পাবেন? তাহলে আপনারা যে উৎপাদনের জন্য গ্যাস কিনবেন, বিদ্যুৎ কিনবেন, সার্ভিস কিনবেন, এগুলো এন্ট্রি দিতে হবে না? বিজ্ঞাপন দিতে হবে কিনা বলেন? জি দিতে হবে। নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে, নিজাম ভাই বলেন শিখাই দিব না। তাহলে এগুলি এন্ট্রি দিলে কী পাবেন, রেয়াত পাবেন, নতুবা রেয়াত কাটা যাবে। এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন, যদি কর চালান পত্রে মানে আপনি যখন পণ্য কিনছেন, বাড়িওয়ালা আপনাকে বিক্রেতা চালান দেয় না, যেমন যে অফিস ভাড়া নিচ্ছেন চালান পান না, স্টোর ভাড়া নিচ্ছেন চালান পান না, হ্যাঁ ফ্যাক্টরি ভাড়া নিচ্ছেন চালান পান না, এরকম ট্রাক ভাড়া নিচ্ছেন চালান পান না, তারপরে আপনাকে CNF 6.3 দেয় না, তাহলে এই যে বলছে কি, যদি কর চালান পত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে তাহলে কি রেয়াত পাবেন? মনে করেন আপনি একটা পণ্য কিনছেন, উনি যার থেকে কিনছিল সেই চালানটা আপনাকে দিছে, ওনার যে বিক্রেতা তার কোম্পানি চালান দেয় না, তাহলে কি আপনি রেয়াত পাবেন বলেন? কর চালান মানে বোঝেন তো মূসক 6.3, কর চালান মানে মূসক 6.3 মধ্যে আমি যে সেবাটা পার্টিসিপেন্ট আনবো ওইখানে মনে করেন আপনার কাছ থেকে আনতেছি, কিন্তু আপনার অ্যাড্রেস আমার অ্যাড্রেস যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে আমি পাবো। হ্যাঁ, যথাযথভাবে আপনি ক্রেতা আপনার তথ্য থাকতে হবে, আমি বিক্রেতা আমার তথ্য থাকতে হবে, তাহলে আপনি রেয়াত পাবেন না। রেয়াত হবে। এটা আমি দেখাবো 6.3, এটা শেষ হলে আলোচনা করব। তাহলে ক্রয় চালান কি বলেন, কেনার সময় যে 6.3 যথাযথ না পেলে রেয়াত পাবেন, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেনার সময় 6.3 যেন যথাযথভাবে এন্ট্রি করা থাকে। তারপরে এই যে এর আগে ছিল ক্রয় খাতায় যেন এন্ট্রি থাকে। 6 আমদানিকারকের নিকট হইতে সরবরাহ, আপনি যখন পণ্যটা কিনছেন, আপনি কার থেকে কিনছেন, একজন কমার্শিয়াল ইম্পোর্টার, হ্যাঁ ইম্পোর্টে দেখেন, আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে মানে ক্রয়ের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালান আমাদেরকে যে 6.3 দিবে, আমদানি চালান সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রি নাম্বার উল্লেখ না থাকলে এবং কর চালান পত্রে বর্ণিত পণ্যের বর্ণনার সহিত আমদানি বিল অফ এন্ট্রির বর্ণিত বর্ণনা যথাযথভাবে মিল না থাকলে রেয়াত কাটা যাবে। মনে করেন আপনি কোনো ক্লায়েন্ট থেকে মানে আমদানিকারক থেকে একটা র মেটেরিয়াল কিনলেন, আমদানিকারক ওই 6.3-তে লেখে নেয় তার বিল অফ এন্ট্রি নাম্বার কত, এসএস কোড কত, তাহলে রেয়াত কাটা যাবে। কারণ সে এরকম হইতে পারে বন্য জিনিস এনে বেচে দিতে পারে চালান না দিলে, সে এরকম হইতে পারে আনছিল কীটনাশক বেচছে কেমিক্যাল, হইতে পারে না? জি পারে। তাহলে সে যদি এসএস কোড ঠিক মতো লিখে দেয়, বিল অফ এন্ট্রি নাম্বার লিখে দেয়, তাহলে ভবিষ্যতে অডিটের সময় তাকে ধরতে পারবে কিনা। এই জন্য ইম্পোর্টার থেকে কিনলে কী করতে হবে, চালানপত্রে আমদানিকারকের বিল নাম্বার এবং কি এসএস কোড লেখা থাকতে হবে, দেখেন ধরতে পারছেন কিনা। যথাযথ ইনফরমেশন থাকতে হবে। জি, আমদানিকারকের যথাযথ ইনফরমেশন থাকতে হবে। জি জি, লোকাল কিনলে লাগবে না। ব্যাংক গ্যারান্টির মাধ্যমে মানে আপনি কি করছেন, অনেক সময় আমরা কি করি, ওই যে এসএস কোড নিয়ে আমাদের সাথে কাস্টমার্সের দ্বন্দ্ব হয় না ভাই, আপনি বলেন না যে ভাই আমার এটা তো এই এসএস কোডের, কাস্টমার বলে না এটা অন্য এসএস কোডের। আবার অনেক সময় হয় না
বাজেটের আগে অনেক পণ্যের শুল্কায়ন হয় না নতুন করে, তখন সরকার কি বলে যে এবার বাজেটের শুল্ক আসবে, আপনারা তখন বলেন না যে ঠিক আছে বাজেট শেষ হলে আমি পণ্যটা নিব, এরকম হয় না ঘটনা? তখন কি হয় দেখেন, আমরা কি ব্যাংক গ্যারান্টি দিই, ব্যাংকে টাকা রাখি, রাখে বলি যে এই যে আমি ব্যাংকে টাকা রাখলাম, যদি আমার এসএস কোড ভুল হয় তখন আমি এই টাকাটা দিয়ে দিব, এরকম গ্যারান্টি দেন না? দেন কি না বলেন? বলছে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যেই কারণে উক্তরূপ ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হয়েছে তা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হলে উক্ত ব্যাংক গ্যারান্টির অংশের সহিত উপকরণ কর। মনে করেন আপনি একটা পণ্য খালাস করার সময় গ্যারান্টি দিয়েছিলেন যে আমারটা যদি ভুল হয়, সরকার যদি রেভিনিউ পায় আমি এই টাকা দিয়ে দিব, হ্যাঁ, এই গ্যারান্টিটা আপনি কী করেন না, এখনও সমন্বয় করেন নাই, তাহলে ওই বিল অফ এন্ট্রি কি রেহাত পাবেন? ব্যাট স্যার এই যে বুঝি নাই স্যার। মনে করেন আমি একটা পণ্য আনছি, হ্যাঁ, আমি বলছি এটা রিসার্চ করবো ধরেন 0090, এখন কাস্টমার বলতেছে না এটা 0089, হয় না এরকম? এরকম মিস্টেক হয়, মানে দুজনের ই হয়। আবার আরেকটা হইতে পারে যে আমি একটা পণ্য আছি, সংসদে বাজেট অধিবেশন চলতেছে, কাস্টমার বলতেছে এই পণ্যের উপরে সরকার এবার 10% কি ডিউটি বাড়াবে, হয় না এরকম? হ্যাঁ, তাহলে আমি বললাম যে না, আমরা মালিক সমিতিরা কি করছি, আমদানিকারকরা কি করছি, সরকারের কাছে দাবি জানাইছি এটা যেন ডিউটি না বাড়ায়, এই দেখবেন যে বাজেট পাস হলে এটা কাটা দিবে, এরকম হয় কি না? আমি যার এক কাজ করে 3 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিলাম, যদি বাজেটে এটা পাস হয় তাহলে আমি আমার এই ডিউটি এটা দিয়ে দিব, নতুবা আমি দিব না, বলতে পারি না? আচ্ছা, এটা ইয়া করে এখন এই ধরনের ব্যাংক গ্যারান্টি দিচ্ছেন, কিন্তু বাজেট পাস হওয়ার পরেও ডিউটি আসার পরে আপনি এখনও ডিউটিটাকে অ্যাডজাস্টমেন্ট করেন নাই, তাহলে কি রেয়াত দিতে পারবেন না? তখন পারবো না। এটা কি বুঝাইছে আর কি। আচ্ছা দেখেন, অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে, মানে উৎপাদন মানে কি, যে ফিনিশ প্রোডাক্টটা ওটা কি অব্যাহতিপ্রাপ্ত। দেখেন অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে, যে সেবাটা দিচ্ছেন এটাতেও কি নাই, ব্যাট নাই, পণ্য হইতে পারে, সেবা হইতে পারে। অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর। আপনি যে জিনিসটা বেচতেছেন এটা অব্যাহতি, যে সেবাটা দিতেছেন এটা কি অব্যাহতি। কেনার সময় যে ব্যাট দেন এটা কি ফেরত পাবেন? না। তাহলে এই যে আমরা যে বাজার থেকে ডিম কিনি, ডিম অব্যাহতিপ্রাপ্ত না ভাই? বলছি ডিম, তারপর আটা, ময়দা, চাল, এগুলো অব্যাহতি না? কিন্তু এগুলি প্যাকিং মেটেরিয়ালে কোম্পানি ব্যাট দিছে না? কোম্পানি ব্যাট দিছে কিনা বলেন? প্যাকিং মেটেরিয়াল কেনার সময় যে ডিমের খাসি, তার আটার প্যাকেট ব্যাট দিছে কিনা বলেন? তাহলে এগুলি কি ওই কোম্পানি রেয়াত পাবে? কারণ পাবে না, কারণ বলছে যেহেতু আপনার পণ্যটা বেচার সময় অব্যাহতি, কেনার সময় ব্যাট দিলে কেনার ব্যাট আদায় হবে, কিন্তু ফেরত পাবেন না। দেখেন ধরতে পারছেন কিনা? তারপর দেখেন, টার্ন ওভার করার আওতায় পরিশোধিত টার্ন ওভার কর। আপনি এমন একটা র মেটেরিয়াল কিনছেন যেটা কেনার সময় কি করছেন, টার্ন ওভার কর পরিশোধ করছেন, তাহলে আপনারা বলেন ব্যাট আদায় হয়েছে কিনা, কেনার ব্যাট দিচ্ছে কিনা বলেন? কিনার ব্যাট দিছি স্যার, কিন্তু এটা ফেরত পাবেন না। কি পাবেন না? ফেরত পাবেন না। আপনার মাইকের সমস্যা কি আর ঠিক হইল না? আচ্ছা দেখ, মজা করছি, রাগ করেন না, হ্যাঁ, অনেক সময় হেডফোনের কারণে হইতে পারে। আচ্ছা তাহলে বলেন অব্যাহতিপ্রাপ্ত পণ্য বেচলে ব্যাট ফেরত পাওয়া যায় না, টার্ন ওভার কর দিয়ে কিনলে ব্যাট কি পাওয়া যায় না, ফেরত পাওয়া যায় না, মানে ব্যাট আদায় হবে। তো পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পূর্ণ শুল্ক। আপনি যে পণ্য উৎপাদন করছেন, এখানে যে র মেটেরিয়াল ইউজ করছেন ওইটাতে এসডি দিয়ে আসছেন, তাহলে এসডি কি রেয়াত হয়? আমরা কি জানি শুধু ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেয়াত হয় না, কি বলেন? জি, কারণ আমরা কি জানি যে উপকরণ কর, এটা দেখাইতে ভুলে গেছিলাম, উপকরণ কর বলতে কিন্তু মূল্য সংযোজন করকেই বোঝায়, ঠিক আছে? তাহলে সম্পদ শুল্ক কি হয় না, রেয়াত হয় না। তাহলে কয়টা জিনিস রেয়াত হয় না বলেন? একটা হইলো
অব্যাহতিপ্রাপ্ত পণ্য বেচলে কেনার ব্যাট ফেরত পাওয়া যায় না। দ্বিতীয় হলো টার্নওভার কর দিলে টার্নওভার কর দিয়েছেন আদায় হয়েছে কিন্তু কী পাবেন না, ফেরত পাবেন না। আরেকটা হলো এসডি দিয়ে আসছেন, আরডি দিয়ে আসছেন, এগুলি কী পাবেন না, রেয়াত পাবেন না। এই পর্যন্ত বোঝেন না এমন কি আছেন? আচ্ছা, টার্নওভারের একটা উদাহরণ দেন না। টার্নওভার মনে করেন যেমন কিছু কিছু আমার এক ক্লায়েন্ট আছে, ওনারা ওই যে ওয়েস্টেজ পেপার জোগাড় করে, হ্যাঁ, জোগাড় করে পেপারটা সাইজ করে ওই কি বলে ওই যে মিষ্টির বাক্সার যে পেপারটা আছে না, ওই মোটা কাগজটা বানায়, উনি 4% হারে ব্যাট দেয়, এটাকে বলে টার্নওভার কর। যে যার বিক্রি হচ্ছে 50 লাখ টাকার উপরে কিন্তু 3 কোটি টাকার নিচে, যার টার্নওভার এক বছরে, এই ব্যক্তিরা কি টার্নওভার নিবন্ধন নেয়, এরা একটা ওই সেলসের উপরে 4% হারে ব্যাট দিয়ে দেয়, এটাকে বলে টার্নওভার কর, বুঝছেন? এমন কারো থেকে কিনছে যে টার্নওভার কর দেয়, এই 4% যে আমি দিয়ে আসছি গভর্নমেন্টে, এটা আমি হ্যাঁ আদায় হয়েছে কিন্তু ফেরত পাবেন না আপনি। ঠিক আছে, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, ওয়েলকাম। তারপরে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতনামাটা খেয়াল করেন, এই জায়গাতে বুঝবেন না তারা আবার ক্লাস করা লাগবে। কি বলছে? রপ্তানির ক্ষেত্র ব্যতীত, শব্দটা কি বলেন? রপ্তানির ক্ষেত্র ব্যতীত। রপ্তানির ক্ষেত্রটা একটু পরে বুঝাবো। মূসকের হার 15% নিম্নে মানে কি বলেন? মূসকের হার 15% নিম্নে মানে কি 15% নিচে না ভাই? 5%, 7%। হ্যাঁ হ্যাঁ, এই তো দেখছেন আপনার চালাক মনে হয়, বললাম না আপনার ট্যালেন্ট, কিন্তু খেয়াল করেন না, দেখেন সফটওয়্যার আপডেট দেন নাই। মূসকের হার 15% নিম্নে কিংবা সুনির্দিষ্ট কর, মানে ওই যে প্রতি হাজারে এত টাকা, প্রতি কেজি এত টাকা, সুনির্দিষ্ট কর আরোপিত রইয়াছে এমন কোনো পণ্য বা সেবা সরবরাহ মানে কি বলে? সরবরাহ মানে কি? ক্রয়। না 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 না, সরবরাহ মানে বিক্রয়। স্যার এক এক জায়গাতে এক একটা, আর এই জন্য তো আমরা কর্ম করে খাই, বুঝেন না? আপনারা না ধরতে পারেন না দেখেই তো। সরবরাহ মানে কি? সরবরাহ মানে আপনার সরবরাহ, আপনি এই ক্যারেক্টার ঢোকেন, আপনি বেচবেন না, ফেসবুক। হ্যাঁ, সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোগ কর। তাহলে কি বলছে? 15%-এর নিচে বেচলে কেনার ব্যাট রেয়াত পাবেন না, এটা বুঝাইছে কিনা দেখেন তো। মূসকের হার 15% নিম্নে বা সুনির্দিষ্ট করে দিলে বা ওই যে 7.5%, 10% হারে দিলে, এই হারে বিক্রি করলে কেনার ব্যাটটা কি পাওয়া যাবে না, রেয়াত পাওয়া যাবে না। তাহলে আমি যদি বলি একজন ব্যক্তি, হ্যাঁ, একজন ব্যক্তি বেচার সময় 15%ই দিবে, একজন ব্যক্তি কি বেচার সময় 15% দিবে, তাহলে সে রেয়াত পাবে। আর 15%-এর নিচে যারা সেলস ব্যাট দিবে তারা রেয়াত পাবে না। দেখেন তো সবাই ক্লিয়ার কিনা? এই লাইনটা দ্বারা কি বুঝাইছে? 15% হারে স্ট্যান্ডার্ড রেটে যদি দিয়ে থাকে তাহলে সেটা রেয়াত পাবে। 15% হ্যাঁ, আদার যে 15% আদার্স যে রেট গুলো আছে 7.5%, 10%, 5%, এগুলোতে যদি দিয়ে আসে সে ব্যাট, তাহলে উনি রেয়াত নিতে পারবেন। সবাই 22 ক্লিয়ার কিনা বলে সবাই? না, এখানে একটা শব্দ আছে 15%-এর নিম্নে, কিন্তু 15% বেশি নেওয়ার সুযোগ আছে। তাহলে বুঝেন 15%-এর নিচে দিলে রেয়াত পাবেন, এটা আপনি এগ্রি করছেন তো? না, এই লাইনটাকে এনবিআর বেশি বুঝাইছে, বুঝেন, ওনারা তো চেষ্টা করছে। দেখেন 15%-এর নিম্নে দিলে রেয়াত পাবেন, এটা তো ক্লিয়ার সবাই? আচ্ছা, সুনির্দিষ্ট কর প্রতি হাজার এত টাকা, প্রতি গজে এত টাকা, তাহলে এটাও তো 15%-এর নিচের হারই। আবার ওই যে নির্দিষ্ট, তাহলে সরকার বুঝাইছে 15%-এর নিচে এবং সুনির্দিষ্ট কর ওরাও পাবে না, এটা বুঝাইছে। একটু বেশি বাংছে, কি বলেন? সুনির্দিষ্ট করও তো 15%-এর নিচেই ভাই, কি বলেন? জি জি বসে দেখেন মূসকের 15% নিম্নে কিংবা মানে কি অথবা, কি বলেন? কিংবা মানে কি, মানে এটা একটু ভাঙছে আর কি, যে 15% নিচে যারা তারাও পাবে না, সুনির্দিষ্ট কর যারা দিচ্ছে তারাও পাবে না, এটাই বুঝাইছে। তাহলে 15% হারে দিলে তো রেয়াত পাবো, সবাই কি বলেন? পাবো 15% হারে দিলে রেয়াত পাবো, 15%-এর নিচে সেলস ব্যাট দিলে রেয়াত পাবো না, এটা তো সবাই ক্লিয়ার, দ্বিধাদ্বন্দ্ব তো নাই। আচ্ছা, কোন জায়গায় কি পাইছেন কেনার সময় এত % দিলে রেয়াত পাবেন? কেনার সময় 5% দিতে পারেন না,
কেনার সময় 7.5% দিতে পারেন কিনা বলেন, কেনার সময় 10% দিতে পারেন কিনা, কেনার সময় সুনির্দিষ্ট হারে ব্যাট দিয়ে কিনতে পারেন কিনা বলেন। জি পারে। তাহলে কোথাও কি বলা আছে 15% হারের নিচে কেনার ব্যাট দিলে রেয়াত পাবেন না? তাহলে আপনার ক্লিয়ার, এটা লুকাইতে আছে, বুঝে নেন। বেতার সময় 15%-এর নিচে দিলে রেয়াত পাবেন না, সবাই ক্লিয়ার? বেতার সময় 15% দিচ্ছেন, কেনার সময় আপনি যাহা দিচ্ছেন তাই পাবেন। আপনি 15% হারে ব্যাট দিয়ে কিনছেন, ওটাই রেয়াত পাবেন। আপনি 5% হারে ব্যাট দিয়ে কিনছেন, ওটাই রেয়াত পাবেন। আপনি 7.5% দিয়ে কিনছেন, ওটাই রেয়াত পাবেন। আপনি 10% দিয়ে কিনছেন, 10%-ই রেয়াত পাবেন। যা দিচ্ছেন তাই পাবেন। সুনির্দিষ্ট কর দিয়ে কিনছেন, ওটাই রেয়াত পাবেন। দেখেন ক্লিয়ার কিনা। মানে আমি বেচার সময় 15% দিব, কেনার সময় যতটুকু দিছি অতটুকুই পাবো। তিনটা জিনিস পাবো না, টার্ন ওভার কর পাবো না, সম্পদ শুল্ক পাবো না, আর অব্যাহতি পণ্যের ব্যবসা করলে পাবো না। মানে আমি 5% দিয়ে কিনলে 5% আপনি পর্যন্ত 5%ই পাবেন। তাহলে এখন আপনি ট্রাই করবেন যে কেনার সময় যত দিয়ে কিনবো আমি ততটাই আমার ফেরত পাবো, আমার স্ট্যান্ডার্ড দিয়ে কিনলে ভালো। প্রথমে ট্রাই করবেন কি যে ভাই স্ট্যান্ডার্ড কেনার চেষ্টা করবেন, যে আমি ব্যাট যত বেশি চালান পাবো ততই কি রেয়াত পাবো। ধরতে পারেন সবাই? স্যার আমি একটু বোঝার জন্য বলতেছি, হচ্ছে হলো কেনার সময় যদি আমি 15% দিয়ে কিনি, তাহলে বিক্রি করার সময় যদি 15% দিয়ে বিক্রি করি, জি, তাহলে তো আমার 0% চলে আসতেছে, তাই তো? না না না, মানে আপনি তো শুনেন বস, আমি বলি আপনি বলেন কয় টাকা দিয়ে কিনছেন, টাকার এমন একটা উদাহরণ দেন, একটা এমন বলেন। 1 লাখ টাকা দিয়ে কিনলাম, বেচে কয় টাকা? বেচলাম 15% দিয়া। না না, 15% তো সেলস ব্যাট দিবেন। 1 লাখ টাকা দিলে লাভ কয় টাকা? লাভ করব হচ্ছে হলো মনে করেন 20,000। আচ্ছা যাক 20,000 বলছেন, তাহলে 1 লাখ টাকায় 15,000 টাকা ব্যাট দিয়ে সেটা 15%। হ্যাঁ, আপনি 1,20,000 টাকার উপরে আবার 15% ব্যাট দেন, তাহলে আসবে 18,000 টাকা। দেন 1 লাখে 15,000 আর 20,000 কত? 3,000 না? 3,000। তাহলে আপনি ওই 20,000 টাকা 3,000 টাকা ট্রেজারি দিবেন, কারণ ওই যে 18,000 থেকে আগে 15,000 বিয়োগ দিবেন, কারণ অলরেডি 18,000 দিয়ে আসছে। 15 টাকা রেয়াত। হ্যাঁ 15,000 টাকা রেয়াত। একবার প্লাস করবেন, আবার সেলস ব্যাটের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন, তাহলে কি 3,000 টাকা ট্রেজারি দিবেন উনি। জি জি, বুঝছেন? এবার এখন বোঝেন, আপনি কেনার সময় ট্রেডিং ব্যাট দিয়ে কিনছিলেন, তাহলে 1,05,000 দিয়ে কিনছিলেন কিনা বলেন। জি স্যার। তাহলে এখন তো 18,000 দিবেন, তাহলে 13,000 টাকা ট্রেজারি দিবেন। এটা তো আমার দাদা তখন আপনি চেষ্টা করবেন যে ভাই আমাকে স্ট্যান্ডার্ড রেটে যে দিবেন আমি তার থেকে নিব, কি বলেন? এতে আমরা তো এটা শিখতেছি। এখন আপনি যদি সুনির্দিষ্ট দিয়ে কিনেন তাহলে ওটা রেয়াত পাবেন না, রেয়াত পাবো এটা প্রতি টনে এত টাকা। আপনি যদি মনে করেন 10% দিয়ে কিনেন তাহলে পাবেন না। আর আপনার কোম্পানি যদি উৎসকর্তনকারী হয় তা 7 পয়েন্ট, মানে আপনি কেনার সময় যা দিচ্ছেন ভাই তাই পাবেন, বেশিও পাবেন না কমও পাবেন না, বুঝেন? কেনার সময় যেটা দিচ্ছেন ওটাই কি পাবেন। সবাই ক্লিয়ার? বুঝেন না এমন কেউ নাই তো? এটা কিন্তু মেইন পিলার ছিল ফাউন্ডেশনের রেয়াতের। এখন দেখেন কি বলছে, রপ্তানিকারকের ক্ষেত্র ব্যতীত। কি বলছে? হ্যাঁ, রপ্তানিকারকের ব্যাট কত পার্সেন্ট বলেন? 0% স্যার। তাহলে রপ্তানিকারক 0% ব্যাট দিলেও কি রেয়াত পাবে কিনা বলেন? জি স্যার, এইখানে পাবে। দেখছেন এবার? তাহলে রপ্তানিকারক যারা আছেন তারা এই প্র্যাকটিসটা করে কি আপনাদের টাকা সেভ করতে পারেন না? রপ্তানিকারক কি করলেন জানেন? মনে করেন আপনি এলসি দিয়ে কিনেন, ব্যাট নাই, ব্যাট 0, এলসি দিয়ে বেচেন, ব্যাট 0, কিন্তু মাঝে মাঝে অনেক সময় বাধ্য হয়ে কিছু কিনতে হয় না তাড়াতাড়ি নগদ টাকা দিয়ে, কিনতে হয় কিনা বলেন? জি স্যার। তখন আপনার ওই পার্টিকে বলবেন যে ভাই নগদ টাকা দিব, রেট বাড়ায় দিব, আমাকে কিন্তু অবশ্যই ব্যাট চালান দিতে হবে। একটা শখ জমা দিয়ে দিলেন আর নিয়ম কানুন মানলেন, তাহলে এই টাকাটা আপনি রিটার্নে কি ব্যাক নিয়ে নিতে পারবেন কিনা? আপনার তো সেলস ব্যাট নাই, আছে? তাহলে এই টাকাটা আপনি এটির সাথে সমন্বয়, সরি বিডিএস এর সাথে সমন্বয় করতে পারবেন, বা 6 মাস পর ড্রব্যাক নিতে পারবেন না? তাহলে এইভাবে যদি সব রপ্তানিকারকরা যদি নিয়ম কানুন মানা শুরু করে, তাহলে তাদের ব্যাট অফিস নিয়ে টেনশন করার দরকার আছে? তার সে এলসিতে ব্যস্ত ব্যাট নাই, সে ব্যাট রেয়াত নিয়ে নিছে, নিয়ে ড্রব্যাক নিয়ে নিছে, কি বলেন?
আশা করি সবাই বুঝছেন। তারপরে দেখেন, উপকরণ উৎপাদ সহগে ঘোষিত নেই। তাহলে ও কামত দিবে, ও দেখছো তার ভাই এই ক্লাসে বিরক্ত করেন কেন? যে এই ভাই প্রত্যেকবার আমি বারবার ইয়া দিতেছি, ওনাকে ইয়া করি, দেখেন উপকরণ উৎপাদ সহগ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ঘোষিত নেই এমন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধ উপকরণ কর। এখন আপনি যদি সহগ বা মূল্য ঘোষণা না দেন তাহলে কি রেয়াত পাবেন? বলেন। না, তাহলে পাওয়া যাবে না। তাহলে যেই আপনি যে জিনিসে রেয়াত দেবেন এটা কি করতে হবে? সহগে থাকতে হবে, হ্যাঁ থাকতে হবে। তাহলে এখন যদি ওই যে রপ্তানিকারক তো শখ দেয় না, কিন্তু রেয়াত নিলে শর্ত হিসেবে শখ দিতে হবে কিনা বলেন? সেবা প্রদানকারী তো শখ দেওয়া লাগে না, কালার চোখ ছিলাম এর আগে ক্লাসে, তাহলে রেয়াতে শর্ত হিসেবে দিতে হবে কিনা বলেন? দিতে হবে। তাহলে আপনি মনে করেন শখ জমা দিছিলেন, এখন নতুন একটা উপকরণ যদি আছে কিনে নিয়ে আসেন, তাহলে তাড়াতাড়ি ওই পণ্য বেচার আগে শখ দিয়ে দিবে এটা নতুন করে একটা, তাহলে রেয়াত পাবেন না? পাওয়া যাবে। হ্যাঁ, এবার চিন্তা করেন, খুব ভালো করে খেয়াল করেন। মোট উপকরণের মূল্য, উপকরণ মানে কি বলেন? ক্রয়কৃত পণ্যের মূল্য না বিক্রয়কৃত পণ্যের মূল্য? উপকরণ মানে কি? কেনা। তাহলে বলছে মোট উপকরণের মূল্য 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ প্রদান না করিলে বর্ধিত উপকরণ কর রেয়াত পাবেন না। এখন আপনি একটা জিনিস কিনছেন 100 টাকা দিয়ে, 7.5% মানে কি ইয়া 1 লাখ টাকা দিয়ে 7,500 টাকা না ভাই? জি স্যার। তাহলে ক্রয় মূল্য 7.5% হ্রাসও পাইতে পারে, বৃদ্ধিও পাইতে পারে। কি বলেন? পরিবর্তন মানে কি? বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে। তাহলে শখ জমা দেয় না, তাহলে রেয়াত কাটা যাবে না? জি। পুরোটা কি কাটা যাবে বলেন? মনে করেন আপনি 1 লাখ টাকাতে পড়া গেছেন, 1,07,500 শখ দেওয়ার কথা ছিল, আপনি 10,000 হয়ে গেছে, দেন নাই, বর্ধিত বলছে না? শব্দটা কি বলছে? বর্ধিত। তাহলে 1 লাখ টাকা রেয়াত ঠিকই থাকবে, শুধু 10,000 টাকা রেয়াত করা যাবে না? জি। বুঝতে পারছে সবাই? জি স্যার। তাহলে এখানে কি বিক্রয় মূল্য কথা কিছু বলা আছে? তাহলে বিক্রয় মূল্য 7.5% হ্রাস বৃদ্ধি হলে এটা আপনার পাইছেন কই? এটা খুঁজে দেখবেন, ঠিক আছে? এটা কোথাও নাই। জি। ন উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বা সেবা সরবরাহ করলে রেয়াত পাবেন না। তাহলে আপনি যেই টাকায় পণ্য বা সেবা কিনছেন এর চেয়ে কম মূল্যে বেচা যাবে না। আচ্ছা, তাহলে বলেন রেয়াতের দ্বারা সম্পর্কে বুঝছেন কিনা সবাই? তাহলে আরেকটু আছে, একটু শেষ করে দিই। নতে কি বলছে দেখেন, 2 কোনো অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে না যদি, আরও কিছু আছে, উক্ত অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত হয় বা উহার খুচরা যন্ত্রাংশ বা উক্ত যানবাহনের মেরামত বা রক্ষণাবেক্ষণ সেবা উদ্দেশ্যে করা হয়, তবে যানবাহনের ব্যবসা করা, ভাড়া খাটানো, পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম অন্তর্ভুক্ত হইলে এবং যানবাহনটি উক্ত উদ্দেশ্য অর্জিত হলে রেয়াত গ্রহণ করা যাবে। মনে করেন আপনার কোম্পানির জন্য গাড়ি কিনলেন কর্মকর্তাদের পিক অ্যান্ড ড্রপের জন্য, তাহলে আপনি রেয়াত পাবেন? রেয়াত পাবেন না। কিন্তু আপনি গাড়ি কিনলেন ব্যবসা করার জন্য, সোহাগ পরিবহন, গ্রিন লাইন পরিবহন, অ্যাসালম পরিবহন, হ্যাঁ এই ধরনের কি ট্রান্সপোর্টে শ্যামলী পরিবহন, এসি বাস কিনলেন, টিকিট দিয়ে ইয়া করবেন, তাহলে রেয়াত পাবেন না? হ্যাঁ, এটাই বুঝাইছে। কর্মকর্তাদের জন্য হলে পাবেন না। ঘ উক্ত অর্জন বা আমদানি চিত্ত বিনোদন সংক্রান্ত, চিত্ত বিনোদনের নিমিত্তে ব্যবহৃত, তবে বিনোদন প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট হইলে এবং বিনোদনটি অর্থনৈতিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রদান করা হলে রেয়াত গ্রহণ করা যাবে। মনে করেন যে আপনি কি করছেন, যে কর্মকর্তাদের উৎসাহ দেওয়ার জন্য একটা পিকনিক বা অনুষ্ঠানের আয়োজন করছেন, ওটা রেয়াত পাবেন না। কিন্তু আপনি যদি হানিফ সংকেতের মতো কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করেন, হ্যাঁ যেখানে টিকিট কেটে মানুষ ঢুকে, তাহলে রেয়াত পাবেন। দেখেন ধরতে পারছেন কি না? গ উক্ত
অর্জন, ক্রীড়া বিষয়ক, সামাজিক, বিনোদনমূলক ক্লাব বা সংঘ বা সমিতিতে কোনো ব্যক্তি সদস্যপদ বা পরিষদ থেকে সম্পর্কিত হয়। আপনার এমডি স্যার যদি ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, লায়ন ক্লাবের মেম্বার হয়, তাহলে ওই ফিটা আপনি কী পাবেন না? রেয়াত পাবেন না। গ, উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা ব্যয় 80%। মনে করেন অনেক সময় আমরা পণ্যদ্রব্য পরিবহনের জন্য ট্রান্সপোর্ট ভাড়া করি না ভাই, ওই ট্রান্সপোর্টের লোক তো ঠিকমতো ব্যাট চালান দিতেও পারে। যদি এইরকম পণ্য পরিবহন করেন এবং ব্যাট চালান ঠিকমতো পান, তাহলে ওটা 80% কী পাবেন? রেয়াত পাবেন। তাহলে বলেন রেয়াত কখন পাবেন না, সবাই ক্লিয়ার কিনা? আরেকবার বলেন। আরেকবার কি বলবো ভাই, আলোচনা তো করলাম 1 ঘন্টা 50 মিনিট, ঠিক আছে? সপ্তাহ আমি বলছি রেয়াত কখন পাবেন না, এটা বুঝছেন কিনা বলেন। এই রেয়াত পাবেন না যদি কেউ না আটকাইতে পারে, সবাই রেয়াত পাবেন না? জি স্যার। আচ্ছা একটু ভালো হয়। আচ্ছা দেখেন, তিনি কি বলছে, নিবন্ধিত ব্যক্তিকে, এই যে আপনার রেয়াত দিবেন, রেয়াতের দাবি সমর্থনে আপনাকে ব্যাট চালান রাখতে হবে কিনা? রাখতে হবে স্যার। হ্যাঁ, এই কি দলিল রাখতে হবে দেখেন, নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকালে যখন আমরা রিটার্ন জমা দিব, উপকরণ কর রেয়াত দাবির সমর্থনে নিম্নবর্ণিত দলিল রাখতে হবে। নেক্সট ক্লাসে ব্যাট চালান কি 6.3 লেখা শিখাবো। তাহলে এই যে কোন কোন কাগজ ব্যাট চালান, এই যে এই 3-এ বলা আছে, তাহলে আজকে থেকে এই কাগজগুলি ব্যাট চালান। এর বাইরে যদি কোনো কাগজ থাকে ওটাতে আপনি রেয়াত পাবেন না। কি কি দেখেন, আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নাম, যে ইনপুট করছে তার নাম, তার অ্যাড্রেস, তার ব্যবসায় শনাক্তকরণ বা বিন, তার ব্যাট নিবন্ধন শনাক্তকরণ সম্বলিত বিল অফ এন্ট্রি কি ব্যাট চালান। তাহলে বিল অফ এন্ট্রি কি ব্যাট চালান কিনা বলেন। খ, সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালান। তাহলে 6.3 কি ব্যাট চালান কিনা বলেন। তাহলে পাইলেন বিল অফ এন্ট্রি ব্যাট চালান, মূসক 6.3ও কি ব্যাট চালান। ধারা 20-এর উপধারা 2-এর ক্ষেত্রে পরিশোধ সাপেক্ষে ট্রেজারি চালান। আপনি মনে করেন যদি অনলাইনে কোনো পণ্য কিনেন, ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে 6.3 দেওয়ার কেউ আছে বলেন। আপনি যদি অনলাইন থেকে ডোমেইন হোস্টিং কিনেন বা কোনো সার্ভিস কিনেন যেখানে ওই কোম্পানি বাংলাদেশে ব্রাঞ্চ থাকে, সে কি আপনাকে চালান দিতে পারবে? না স্যার, পারবে না। আচ্ছা, ওই ক্রেডিট কার্ডের টাকা যদি আপনি ধারা 20-এ এটাই বলা আছে, ওই ক্রেডিট কার্ডের টাকা যদি ব্যাংকে জমা দেন, ব্যাংক তখন ওই 15% ব্যাট কেটে রাখবে না? জি স্যার, কেটে রাখবে। এখন ধারা 20-এ বলা আছে আপনি কি করবেন, আপনি যখন জানেন যে আমি একটা সফটওয়্যার কিনছি বা ডোমেইন হোস্টিং কিনছি বা বিজ্ঞাপন দিছি, আপনি ব্যাটের টাকাটা ট্রেজারি চালানো জমা দিয়ে ওই কাগজটা নিয়ে যদি চলে যান, এই দেখেন ক্রেডিট কার্ডের 15% ব্যাট আমি দিয়ে আসছি, তাহলে ব্যাংকের কাছে নির্দেশ উৎস কত নেশাতে বলা আছে যে আপনি বিডিএস না কাটটা ওনাকে টাকা ট্রান্সফার করে দিবেন, তাহলে ওই চালানটা আপনি রেয়াত দিতে পারবে। এটাই বোঝাচ্ছে ধারা 20 সাপেক্ষে ট্রেজারি চালান কি ব্যাট চালান। বুঝতে পারছেন? ধারা 20 পড়বেন সবাই। তারপরে দেখেন গ্যাস বিল ব্যাট চালান কিনা বলেন। ওয়াসা বিল ব্যাট চালান, বিদ্যুৎ বিল ব্যাট চালান, ব্যাংকের কাগজ কি ওই যে যেখানে এলসি কমিশন কাটে কাটে এগুলি ব্যাট চালান, সরি এলসি কমিশন এলসি চার্জ, বিমা কোম্পানির কাগজ কি ব্যাট চালান, বন্দরের কাগজ ব্যাট চালান, টেলিফোন বিল কি ব্যাট চালান। কী বলছে দেখেন, এই সবগুলি সেবার উপর পরিবেশক রেয়াত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল যা ব্যাট চালান হিসেবে গণ্য হইবে। তাহলে বলে এইসব কাগজ কি ব্যাট চালান কিনা? আচ্ছা চল, তার এখানে আমার একটা কথা আছে, সিএনএফ কমিশন যেটা, সেটা কি আমাদের অ্যাসেসমেন্ট নোটিশ যেটা থাকে সেটা? না না না, এটা তো আপনার কাগজ। সিএনএফ কি আপনাকে 6.3 দিছে? আমরা তো বিল হবে 6.3 দেয় না, কিন্তু আমাদের না না অ্যাসেসমেন্ট নোটিশ ভাই আমি বলি শুনেন, অ্যাসেসমেন্ট নোটিশের কাগজ তো আপনি সিএনএফ তো আপনাকে দেয় নাই, সরকার আপনার বিলের থেকে সিএনএফ এর ব্যাটটা কাটিয়ে নিছে। সিএনএফ যদি আপনাকে 6.3 না দেয় তাহলে এটা আপনি রেয়াত দিতে পারবেন না। এটা আমি প্রথম দিকে আমিও ভুল করতাম, পরে আমাদের ওই যে সদ্য মাহবুব স্যার বই লেখছে যে এই মাহবুব স্যার আমাকে নিষেধ করছে এবং জাকির স্যার এটা অ্যাপ্রুভ করছে, 2 স্যার যেহেতু অ্যাপ্রুভ করছে আর ওইখান থেকে কাগজ যেহেতু নাই, কারণ আপনার তো ডকুমেন্টস নাই তো ভাই, বুঝলেন না? হ্যাঁ সেটা স্যার আমি দেখছি, আমি এসএই তো জব করছি, তো এসএই তো জব করছি, ওখানে 6.3 দিয়ে কাজ করছিলাম তো। হ্যাঁ ওখানে এসএই লোকজন জাকির স্যার ট্রেনিং আসছে তো, তাহলে এটা সিএনএফ যদি কাগজ না দেয় রেয়াত নিতে পারবেন না, ভ্যাট আদায় হবে কিন্তু রেয়াত পাবেন না। গ্রাহক কর্তৃক পরিশোধিত বিদ্যুৎ বিল, আপনি যদি বিদ্যুৎ বিল দেন, হ্যাঁ
এখন তো বিদ্যুৎ বিল মনে করেন প্রিপেড মিটার হয়ে গেছে না, কি বলেন? আপনি তো ব্যাংকে দিতে পারেন, মোবাইলে দিতে পারেন, কি বলছে দেখেন, গ্রাহক কর্তৃক পরিচালিত বিদ্যুৎ বিলের বিপরীতে ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা সেবা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকারী প্রতিষ্ঠান বা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ইনভয়েস যা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে ব্যাট চালান। এখন আপনার বিদ্যুৎ বিলে লেখা থাকতে হবে না আপনার কোম্পানির নাম, কোম্পানির বিল লেখা থাকতে হবে কিনা বলেন? তাহলে এই আপনি মোবাইল SMS দিয়েও তো বিদ্যুৎ বিল দিতে পারেন, বিকাশে দিতে পারেন। যদি দেন তাহলে কোম্পানির নাম, বিন, এই নির্দিষ্ট শর্ত মানে কি এগুলি আর কি, নাম বিন লেখা থাকতে হবে। এই শর্তগুলি যদি থাকে তাহলে ব্যাট চালান। তাহলে একটা ব্যাট চালানের কিছু বৈশিষ্ট্য আছে যেটা নেক্সট ক্লাসে করব। আজকে আর 5 মিনিট টাইম আছে, আজকে আর না আগাই, কি বলেন? আর এটা কি আমরা কিছু ওইভাবে নিতে পারবো না স্যার আর বিদ্যুৎ বিলের উপরে? জি, ওই যে এখন তো আমরা স্যার ইসেতে বিকাশে পেমেন্ট দেই স্যার, আপনি ওখানে তো কোনো কিছু চাপ আসে না। বিকাশে পেমেন্ট যখন দেন অ্যাপসের মধ্যে যদি লেখা থাকে আপনার কোম্পানির নাম আর বিল নাম্বারটা, এই দুইটা তথ্য যদি ঢুকায় দেন তাহলে নিতে পারবেন। এখন যদি নামই না থাকে তাহলে ক্রেতার নাম, বিক্রেতার নাম কি আছে ভাই বলেন? বিক্রেতার নাম তো আছে, কিন্তু আপনি যে কিনছেন আপনার সেবার নাম আছে। আপনি বাসার বিদ্যুৎ বিল নিয়ে আসতে পারেন অফিসের জন্য, আনতে পারেন কিনা বলে? স্যার হ্যালো, জি বলেন। স্যার বিদ্যুৎ বিল যেটা আমরা প্রিপেড মিটারে বিদ্যুৎ বিলটা যদি পরিশোধ করি সেই ক্ষেত্রে কখনো কোনো ক্রেতার নাম আসে না। এই যদি আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করি শুধু মিটারের নাম্বারটা আসে, কাস্টমার আইডি, ওই নাম্বারটা বাদে আর কিছুই আসে না। বুঝছি, মিটার কি আপনার কোম্পানির নামে? জি স্যার। মিটার যদি কোম্পানির নামে হয় তাহলে আপনি প্রমাণ দিতে পারবেন না এটা আমার মিটার? হ্যাঁ তাইলে পারবো। তাহলে এটা পাবেন। স্যার ওনে যে আপনি বললেন নাম টাম ওইগুলো তো স্যার ভাই এক কাজ করে শোনেন, এখন ভাই বিকাশে দেয়, এখন সে যদি ওই যে আপনি বলেন আমি তো এগুলি গাড়াগাড়ি করি, বিকাশে দিলেও একটা SMS আসে না ভাই? একটা SMS আসে কিনা বলেন? আসে স্যার, আসে। আর ওইখানে যদি ওনার মিটার নাম্বার লেখা থাকে তাহলে উনি প্রমাণ দিতে পারবে এটা আমার কোম্পানির, কি বলেন? মনে করেন আমি বুঝাই, ব্যাংক কি আপনাকে ব্যাট চালান দেয়? কোনো ব্যাংক ব্যাট চালান দেয় না স্যার। এখানে বসে না ব্যাংক চার্জ ব্যাট চালান। এখন আপনি যদি ব্যাংকে কাগজ না আনতে পারেন, অনেক কোম্পানি আবার ইয়ে আকারে দেয়, একটা পেজে দেয় সামারি আকারে, তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট থেকে ওই যে ব্যাটের গড়টা মার্কিং করে ওই পেজটা দিয়ে রেয়াত দিতে পারেন না? পারেন কিনা বলেন? এখন আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, দুই একটা জায়গায় একটু হালকা শিথিলতা নেওয়া যায়, বুঝছেন? এখন উনি তো বলছে ওনার মিটার আছে, এখন সফটওয়্যার আসে না, NBR এর ওই মেশিনে আসে না, কিন্তু উনি তো মিটারটা প্রুফ দিতে পারছে কিনা বলেন? তাইলেও কি বলছেন শর্ত, নির্ধারিত শর্ত, দুই এক জায়গায় শিথিলতা আছে, ঠিক আছে, ওটা আলাদা। স্যার এখানে একটা প্রশ্ন, সেটা হলো প্রিপেড মিটারে আমরা যদি মানে বিদ্যুৎ বিল দেই, এই বিদ্যুৎ বিলের উপরে আমার ভ্যাট কত এটা আমি বুঝবো কিভাবে? আমার কাছে তো কোনো বিল আসতেছে না। আচ্ছা, আপনি যখন কাগজ কাটবেন তখন ওইখানে লেখা থাকে ভ্যাট বাবদ কত টাকা আছে, ডিমান্ড চার্জ বাবদ কত টাকা আছে, দেখে কাগজটা দেখেন আপনি। বিলেই লেখা আছে। হ্যাঁ বিলেই লেখা আছে, পড়েন আপনি। বিদ্যুৎ বিলে 5% ভ্যাট। প্রিপেডে যখন বিকাশে বিদ্যুৎ বিল দেওয়া হয় তখন একটা টোকেন আসে মোবাইলে SMS এর মাধ্যমে, ওই টোকেনেই ভ্যাট কত কাটলো এটা উল্লেখ করা থাকে স্যার। হ্যাঁ ওইটাই দেখেন ওখানে পার্সেন্টেজ উল্লেখ করা থাকে। বিদ্যুৎ বিলে 5% ইয়া। স্যার বিদ্যুৎ বিল যদি আমি রিয়াদ নেই, আমার রিয়াদ তাহলে 9.1 এর কিসে দেখা দিতে স্যার রিয়াদটা শো করে? ওই যে এ নিয়ে আর ইয়া সরি আমি বলি, প্রথম হলো এটা তো 15% হারে না, ঠিক আছে? পার্সেন্টেজ করে দেখবেন 10 থেকে 20-এর মধ্যে একটা আছে আদর্শ হারে পণ্য বা সেবার ক্রয় স্থানীয়, আর একটা আছে আদর্শ হার ব্যতীত পণ্য বা সেবা ক্রয় স্থানীয়। ওইটাতে দেন, দুইটা ক্লাস ওয়েট করেন, আপনাদের 9.1 তো করাবো। 16 তো দেয়া লাগবে স্যার। জি ওখানে দিয়ে দিবেন। স্যার আরেকটা বিষয়, একটা রেস্টুরেন্ট কোম্পানি ওরা তো ভ্যাট নেয় না, এখন ভ্যাট রিয়াদ নেয় না, রেস্টুরেন্টে 5% ভ্যাট। সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে যে কাঁচামালগুলো আছে ওইগুলো কি স্যার ওই টাইম করে মনটা কি করা লাগবে, উঠতে করা লাগবে যে এই কিনছি? হ্যাঁ আপনারা শুনেন আমি বলি, মেন কথা হলো কি যে রিটার্নটা কি আপনার অ্যাকাউন্ট দিয়ে মিলে যাওয়ার কথা না? যে আপনি 3 লাখ টাকা সেল করছেন, 1 লাখ টাকা কাঁচামাল কিনছেন, সয়াবিন তেল কিনছেন, এগুলি এন্ট্রি দেবেন, এইভাবেই টাকা হওয়ার কথা। এগুলি তথ্য নাই মানে কি একটা কোথাও কি একটা গরমিল হইতেছে, কি বলেন?
তথ্য অসম্পূর্ণ আছে। ব্যাট অফিসাররা এতদিন ধরে ধরে শুনেন, না, ব্যাট অফিসের অনেক কর্মকর্তারা ওই খেয়াল করে না, তারা আছে দেখো, কত বিক্রি এগুলো করলো, বলা কত যাবে না, টাকা- এগুলো প্রকাশ্যে বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ আর এই 9.1 দিয়ে আছে কত বিক্রি করলো আর কত ব্যাট দিতে এদিকে। হ্যাঁ শুনেন, আমাদের দেশে এগুলি বললে অনেকে মাইন্ড করবে, আমাদের দেশের অধিকাংশ লোকের রিটার্নই সম্পূর্ণ তথ্য নাই, ঠিক আছে? 98% লোকেরই নাই, মানে জাস্ট সেলটা দিয়ে রিটার্নটা দিয়ে দেন, পার্চেসের কোনো ডাটা নাই। আছে অনেকগুলো। এই যে এই রেস্টুরেন্টের এই ইসে দেখলাম যে একটা কোম্পানি আগে অনেক আগের একটা রেস্টুরেন্ট, জি শুধু সব রিটার্ন গুলো দেখি সেল কত হয়েছে আপনি ব্যাট কত শুনেন হয়েছে। শুনেন, আমি এমন অনেক গ্রুপ অফ কোম্পানি জানি যাদের 4 বছরের রেকর্ড টান দিলে দেখবেন একটা টাকাও ট্রেজারি নাই, এমন অনেক গ্রুপ অফ কোম্পানি আছে। ট্রেজারি ঠিক আছে স্যার, না না আপনি বুঝেন, এইটা না বাংলাদেশের 20-100টা কোম্পানি টান দিলে ওদের নাম আসবে। এমন কোম্পানির আমি রেকর্ড পাইছি যাদের লাস্টের 4 বছরে একটা টাকাও ট্রেজারি নাই, খালি ম্যানেজ করে যাইতেছে, বুঝছেন? মানে এগুলি বলা যাবে না, এগুলি প্রকাশ্যে বলা যাবে না। না ঠিক আছে প্রকাশ এখন না। এই যে এখন বেরোবে, এখন তো সরকার ইয়া করতেছে না, এখন তার উপায় নাই, এখন তার মাথার উপরে ছায়া নাই, এখন বেরোবে, ঠিক আছে, ওয়েট করেন। আমি আসলে গেছি যে প্রতি মাসে 9.1 দিচ্ছে, সেল দিচ্ছে ব্যাট দিচ্ছে, বাট পার্সেল মালিক বলে ব্যাটা এটা আবার কি জিনিস, আমার সিএ বসে ম্যানেজ করে নিব না, আপনাদের দরকার নাই, কি বুঝছেন? স্যার আমার একটা প্রশ্ন, আমি এই ডিসিশনটা বুঝি নাই, ওই যে আপনি ক্যালকুলেটরে ভাগ করলেন, গুণ করলেন 115 দিয়ে গুণ করলেন, 115 আচ্ছা ভাগ আমি করলেন বলি শোনেন, 48%। হ্যাঁ এটা দাঁড়ান না, বোঝেন, মনে করেন আপনি একজন বাণিজ্যিক আমদানিকারক, আপনি ক্যালকুলেটর হাতে নেন, বাণিজ্যিক আমদানিকারক 1 লাখ টাকার পণ্য আনলে আপনি কয় টাকা ব্যাট দিচ্ছেন, যদি ব্যাট দিয়ে থাকেন? হ্যাঁ 15,000 দেখেন, ক্যালকুলেটর লেখেন 15,000 লেখেন, 15,000। এই 15,000 টাকা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না? হ্যাঁ পারবো। আপনি এই 15,000-এর সাথে আরো 5,000 টাকা এটি দিচ্ছেন না? হ্যাঁ 5,000 প্লাস টাকেন এটি, প্লাস এটি 5,000, হ্যাঁ মোট হলো কত? 20,000। এই 20,000 টাকার বেশি কে সমন্বয় করতে পারবে সেলস ব্যাটের সাথে? না না। তাহলে এই 20,000 টাকা যদি আমার সেলস ব্যাট আসতে হয়, তাহলে আমার প্রোডাক্টটা কয় টাকায় বেচতে হবে? তাহলে ভাগ 15 ইন্টু 100। আপনি এই 1 লাখ টাকার প্রোডাক্ট 1,33,333 টাকা যদি বেচেন, ওইটার উপরে 15% সেলস ব্যাট 20,000 টাকা আসে। দেখেন যে আমি 20,000 টাকা অ্যাডজাস্ট করবো, বেশি দিব না, কমও দিব না। তাহলে 1,33,000 উপরে গেলে আপনি ট্রেজারি দিবেন, 1,33,000 নিচে থাকলে ট্রেজারি দেওয়া লাগবে না। না না এটা না, আমাদের ব্যাট অফিস থেকে বলে দেয় যে 34% এডিশন করেন, 35% এডিশন করেন, ওই আলোকে আমি এই উত্তরটা দিচ্ছি। হ্যাঁ জি, এই আলোকে আমি আপনাকে এই উত্তরটা দিচ্ছি, বুঝছেন? তাহলে আর কারো কোশ্চেন আছে? নাহলে ক্লোজ করবো, 10টার উপরে বাজে। না স্যার ধন্যবাদ। তাহলে আপনারা স্টাডি করেন, হ্যাঁ ইয়া করেন। তাহলে কালকে আর ক্লাস হবে না, ইনশাআল্লাহ পরশুদিন হবে, ঠিক আছে? পরশুদিন এই টাইমে ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই ক্লাস তো সবগুলো অনলাইনেই তো হয়, ঠিক না? ফিজিক্যাল ক্লাস আলাদা, আপনাদের বেস্ট আলাদা।